আজকে হচ্ছে আমাদের আলোচনার মানে ২ টা পার্ট থাকবে। প্রথমত হচ্ছে আমরা একটা ফরেনারি ট্যাক্স রিটার্ন দেখাবো, পুরোপুরি ক্যালকুলেশন। দ্বিতীয়ত হচ্ছে আমরা সোল প্রোডাক্টশিপ যে বিজনেস গুলো আছে তাদের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করব, তার সাথে হচ্ছে ফার্মের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করব, ২ টা প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে মানে আমরা ১ম এ যে আলোচনাটায় যাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখাবো একজন ফরেনার। এটা খেয়াল রাখতে হবে বিদেশীরা যারা বাংলাদেশে হচ্ছে চাকরি করে তারা হচ্ছে মানে এখন পর্যন্ত ই-রিটার্ন তাদেরকে দেওয়ার কোনো অনুমতি নাই। তার মানে তাদের রিটার্ন গুলো হচ্ছে ম্যানুয়ালি দিতে হয়। অনেক প্রতিষ্ঠানে একাধিক ফরেনার চাকরি করে, স্যালারি ইনকাম থাকে। তো সেক্ষেত্রে তাদের ট্যাক্সটা ক্যালকুলেশন এবং কি প্রসিডিউর মেইনটেইন করতে হইতে পারে সবগুলো জিনিস নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনায় থাকবো। প্রথমত হচ্ছে আমরা যদি এদের ইনকামটা ক্যালকুলেশন গুলা দেখি, যো যদি আমরা একটা বেসিক ডাটা গুলো এনালাইসিস করি, আমি এখানে রাখছি যে এখানে আমরা যদি আয়কর অ্যাক্টের সংজ্ঞা ২ এ যদি আমরা দেখি যে নিবাসী আর হচ্ছে অনিবাসীর মধ্যে পার্থক্যটা কি? কারণ আমরা যেহেতু ফরেনারি ট্যাক্স ক্যালকুলেশন করব আমাদের জানতে হবে নিবাসী আর হচ্ছে অনিবাসী। তো নিবাসী আর অনিবাসী সম্পর্কে কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। কেউ বলবেন? নিবাসী যারা দেশে থাকেন আর অনিবাসী যারা দেশের বাইরে থাকেন। না, না এটা অ্যাক্টের আলোকে হলো না ভাই। একটার আলোকে হচ্ছে গিয়ে আপনার যারা বাংলাদেশে আপনার ১ বছরে ১৮৩ দিনের বেশি থাকবে তারা হচ্ছে গিয়ে নিবাসী। আর আরেকটা কথা আছে সেটা হচ্ছে বর্তমান বছরে সম্ভবত ৯০ দিন এবং পূর্ববর্তী আপনার ৪ বছরে ৩৬০ দিন বোধহয় মেবি থাকলে সেও ওইটাই নিবাসী হবে। আচ্ছা আমি একটু এড করি ভাইয়া খুব ভালো বলছে সেটা হচ্ছে ১৮২ দিনের বেশি তার মানে হচ্ছে মিনিমাম ১৮৩ দিন। হুম। তো একজন যদি ১৮৩ দিন বাংলাদেশে অবস্থান করে তাহলে সেই হচ্ছে নিবাসী হিসাবে বিবেচিত হবে। ক্রাইটেরিয়া নাম্বার 1। ক্রাইটেরিয়া নাম্বার 2 হচ্ছে সে যদি ফিন্যান্সিয়াল ইয়ারে এট লিস্ট ৯০ দিন এবং পূর্ববর্তী ৪ বছরের মধ্যে ৩৬৫ দিন বাংলাদেশে থাকে তাহলে সেও নিবাসী হিসাবে বিবেচিত হবে। তাহলে এখন জানতে হচ্ছে নিবাসী আর হচ্ছে অনিবাসী আমরা কেন প্রথমে আইডেন্টিফাই করব? যদি না করি তাহলে তার জন্য মানে কি সমস্যা? কেউ বলবেন? ট্যাক্সের ক্ষেত্রে 30%, অনিবেশী হলে তো 30% চলে যাবে সম্ভবত। হ্যাঁ, তাদেরটা যদি আমরা অনিবাসী হয় যারা less than 183 ডেজ এর নিচে বাংলাদেশে অবস্থান করে তাদের হচ্ছে ফ্ল্যাট রেটে অর্থাৎ 30% এ ট্যাক্স দিতে হবে। আর যদি ওরা মানে এখানে যেহেতু বাংলা ভাই বোন হচ্ছে আমরা যারা আছি বাংলাদেশী তাদের তো নিবাসী অনিবাসীর মানে ক্রাইটেরিয়াতে ফেলার দরকার নেই। আমরা এমনি ভাই বোন নিবাসী। এটা মূলত হচ্ছে বিদেশী যারা বাংলাদেশে আছে তাদেরকে আলাদা করার জন্য। এখন আমাদের যে চ্যালেঞ্জিং টা থাকে যে সে যে বাংলাদেশে ১৮৩ দিন আছে এটা আমরা কিভাবে বুঝবো? বলুন তো কেউ এটা হচ্ছে কিভাবে বুঝবো? পাসপোর্ট দেখে বোঝা যাবে, পাসপোর্টের ভিসা দেখে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারি হচ্ছে তার ডিপারচার। সে কখন এন্ট্রি নিচ্ছে, অ্যারাইভাল আর হচ্ছে ডিপারচার এই ২ টা জিনিস দেখে আমরা মোটামুটি কাউন্টডাউন করব। যদি এরকম হয় একজন ব্যক্তি ঘন বাইরে গেছে, বাইরে থেকে আসছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? তখন আমাদের মানে সে আসা যাওয়ার মানে দিন করে একটা করে কাউন্ট করতে হবে। যেহেতু এটা একটা সেনসিটিভ আমাদের কাছে এরকম হয়েছিল আ আমার আগের কোম্পানিতে ১ দিন বা ২ দিনের জন্য সে অনিবাসী হয়ে গেছে। তখন তাকে 30% স্ল্যাব রেটে ট্যাক্স গণনা করতে হচ্ছে। আরেকটা ব্যাপার আপনি যে তারা যে বাংলাদেশে কাজ করছে বা বৈধভাবে ওরা বাংলাদেশে আছে বা কাজ করতেছে এটা আপনি কোন ডকুমেন্ট দেখে বুঝবেন? বিডা। বিডা গুড। বিডাতে হচ্ছে
ওদের যখন বাংলাদেশে এন্ট্রি নেয়, এন্ট্রির দিন থেকে শুরু করে তার হচ্ছে ওয়ার্ক পারমিটের একটা ব্যাপার চলে আসে। অনেক সময় আমাদের কাছে এরকম কমপ্লেক্স সিচুয়েশন আসে যে টিন খুলছে ২০ দিন পরে, কিন্তু বিডার অ্যাপ্রুভাল দিচ্ছে ২০ দিন আগে। সেক্ষেত্রে আমরা কি করব? তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, টিন কখন খুলছেন সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে বিডা থেকে কোন দিন থেকে সে কাজের জন্য ওয়ার্ক পারমিট পাইছে, ওইটাই গণনা করতে হবে। তো এটা গেল যে বিডা থেকে এখন একটা প্রসিডিউর থাকে। বিডা থেকে যখন ওয়ার্ক পারমিটটা নেওয়া হয়, প্রথমে কিন্তু আমাদের স্টেপ থাকে যে সে যখন বাংলাদেশে আসলো একটা প্রসিডিউর থাকে, তাকে ইন্টারভিউ নিতে হয়। ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশে যখন সে জবটা হয়, তখন হচ্ছে তাকে কি করতে হয়? বিডা থেকে একটা ওয়ার্ক পারমিট নিতে হয়, মানে সংশ্লিষ্ট কোম্পানি নিবে। আর কোম্পানি যদি কোনো কারণে সার্টিফিকেট মানে বিডা সার্টিফিকেট না নেয়, কোম্পানির জন্য কিন্তু একটা বড়সড় পানিশমেন্ট আছে। তার ট্যাক্স কিন্তু ১৫০ গুণ পর্যন্ত পানিশমেন্ট দিতে পারবে। কোম্পানির ট্যাক্স যত আসবে তার থেকে বেশি। সে যদি আনঅথরাইজড মানে পারমিট ছাড়া কোনো ওয়ার্কারকে মানে এমপ্লয়িকে বিদেশি এমপ্লয়িকে কোনো আ কাজের সুযোগ দেয়। এটা কিন্তু স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়। এরকমও কেসের মধ্যে হয় যে হয়তো তাকে ২ বছর, ৩ বছর, ৪ বছরের মতো ধরতে পারতেছে না। বাংলাদেশে আসতেছে, যাচ্ছে, বিভিন্ন ইস্যু দেখাচ্ছে। কিন্তু যখনই তাকে ধরতে পারবে, তখন কিন্তু জরিমানা সহ পুরা বছরে তখন কিন্তু আর ঐরকম করে কাউন্ট করবে না যে সে এতদিন ছিল, ঐদিন ছিল। তাকে কিন্তু সে যদি ১০ বছর থাকে ১০ বছরের ট্যাক্স প্লাস ফাইন প্লাস সবগুলো মিলে বিরাট একটা ক্লেম দাঁড়ায়। এরকম হইছে যে সে ১ম দিকে বাংলাদেশে আসছে, যে গেছে কোনো কিছু নাই। লাস্টে তাকে এয়ারপোর্ট থেকে আটক করছে। আটক করে মানে তার হচ্ছে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। মানে তখন তার বোধোদয় হইছে যে সেই যে প্রসিডিউর মানে বিভিন্ন ইস্যু দেখে আসা যাওয়া করতেছে, কোম্পানি ওটাকে পাত্তা দিচ্ছে না। তো পরে গিয়ে দেখা যায় মানে বিরাট অঙ্কের একটা ট্যাক্স ক্লেম যে ওরা পুরো হিসাব দিল যে এই কারণ এগুলো তো সব হচ্ছে এন্ট্রি এক্সিট রেকর্ড থাকে। সেই হিসাবে কোম্পানিও ফাইন খাইতে পারে। তার মানে হচ্ছে ফরেন ওয়ার্কার নিতে গেলে অবশ্যই অ্যাপ্রুভাল এর ব্যাপারটা মানে হাইলাইটস হইতে হয়। কেউ কিছু ভাইয়া বলবেন? আমার তো অনেক ফরেনার এরকম পরিচিত আছে, তো ওরা তো এরকম তিনও নেয় না, রিটার্নও দেয় না, কাজ করতেছে অনেকদিন, তাহলে কি হচ্ছে ভাইয়া? সেই তো আমি কি বললাম যে ৫-১০ বছর পরে ধরা পড়তেছে। আর একবার যখন নজরে আসবে তখন কিন্তু আপনার ওই যে যতবার আসছে যাইছে সবগুলা ধরবে। এটা আমার প্র্যাকটিক্যাল কেস দেখা। রাইট, রাইট। ৭-২০ লাখ টাকা জরিমানা করে দিছে। যার হয়তো মিনিমাম একটা ট্যাক্স আসতো। তো এখন তো আপনি বুঝতে পারছেন, আপনার এখানকার লোক লাগতেছে। এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট থেকে মানে তাকে আটক করে দিছে যে আগে এগুলা ক্লিয়ার করে সে বাংলাদেশ থেকে যাবে। এটা একটা কতটা অপমানজনক। এটা যে ইনসাল্টিং, ইনসাল্টিং। আপনার কোম্পানি যদি হয় সেটাও তার মানে একটা ভাবমূর্তির একটা ব্যাপার থাকে। এটা অবশ্য খুবই সিরিয়াস ভাবে দেখা হয় এটা। যেহেতু বিডা এটাকে অবজারভেশন রাখে। মানে একবার ফাইলে ১২টা বাজায় দিবে। তাই আমি মাঝে, মাঝে ভাবি বাংলাদেশ থেকে যারা অন্য দেশে এরকম মানে এরা তো হচ্ছে যারা বিডার সার্টিফিকেট নিয়ে কাজ করে না তারা হচ্ছে অবৈধ। তো অবৈধভাবে যে থাকে মানে তারা কিভাবে থাকে? বাংলাদেশে এটা এতটা কড়াকড়ি হয়। কিন্তু বাইরের কিন্তু ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যারা ফরেনার আসে ওদের রুলসটা একটু মনে হচ্ছে স্ট্রিক্ট, বাট ফরেনে আমাদের যারা যায় ওদের মনে হয় এত স্ট্রিক্ট না। এটা মনে হয় হইতে পারে। কারণ আমাদের দেশের মানুষ তো মেক্সিমাম ওয়ার্কার ক্যাটেগরিতে চাকরির কাজ করে। আর ওদেরগুলো তো একদম কি বলবো? একটা ওখানে যে ডিপ্লোমা পাস তারেও বাংলাদেশি কোম্পানি নিয়োগ দেয় ২-৫ লাখ টাকা মান্থলি বেতন দিয়ে। রাইট, রাইট, এটা ঠিক আছে ভাই, এটা ঠিক। অনেক সময় যে সে এতটুকু ভ্যালু ক্রিয়েট করতেছে এরকম না। অনেক সময় দেখানোর জন্য দেয়। মানে একটা আমি দেখছি, আমি অনেক কাজ করছি, আমি জানি। সে যে ১০ লাখ টাকার কাজ করতেছে এরকম না। তার থেকে বেশি একটা লোকাল ওয়ার্কার মানে লোকাল এমপ্লয়ি কাজ করতেছে। কিন্তু সেটা হাইলাইটস হয় না। ম্যানেজমেন্ট ওইটাকে প্রাধান্য দিচ্ছে। এটা নিয়ে একটা আলোচনা হইছিল যে ওরা দেখাইছিল যে ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা থেকে একটা লোক আনলে মানে বিশ্বাসের জায়গাটা যে বাংলাদেশিগুলোতে এই বিশ্বাসের জায়গাটা থেকে একটা নড়বড়ে থাকে। এটার জন্য নাকি অনেক কোম্পানি সিইও বা সি ক্যাটেগরি অনেকে চুজ করে। এটা হইতে পারে। বাঙালি তো আবার এই দিক থেকে খুব ফার্স্ট ক্লাস। এবং আপনারা হয়তো নিউজে দেখবেন যে আ কোম্পানির নামে সি ক্যাটেগরির লোকের অ্যাকাউন্ট সে টাকা-টুকা নিয়ে ভাইগা গেছে। এটা হয়। যাই হোক এই ধরনের আলোচনা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমরা নিবাসী অনিবাসী নিয়ে। তো আমরা বুঝলাম এটা দেখানো কিন্তু এখানে কিন্তু বলা আছে। আমি ২ এর ৪৫ নিবাসীর সংজ্ঞাতে আমরা অলরেডি বলে ফেলছি
এইগুলো আবার এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়াটা, তাছাড়া যদি কোনো ব্যক্তির সঙ্গে অথবা কোম্পানি থাকে সেটাও কিন্তু ক্রাইটেরিয়া পড়বে। মানে ফরেন কোম্পানিগুলোকে এই ২ এর যে আমরা দেখতে পাচ্ছি ৪৫ এটা অনুসারেই সে নিবাসী না অনিবাসী চিন্তা করতে হবে। এখানে ভাইয়া আরো একটা একটা কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, যারাও ধরেন ফরেন যারা যে কোম্পানিগুলো বাংলাদেশে বিজনেস করতেছে সাব ব্রাঞ্চ হিসেবে, ওদের কি লিমিটেড কোম্পানি বা এরকম কোনো কি লাইসেন্স নিতে হয়, বা সিস্টেমটা কি একটু আমার এটা জানা নাই, একটু ভাই ওরা যদি বলবেন? কোম্পানি ওপেন করে তাহলে তো অবশ্যই কোম্পানি প্রসিডিউর মানবে। বাট সোল প্রপার্টি হিসেবে এরকম কিছু করতে পারবে কি? পারে, সম্ভব? পারে। Right. জি, থ্যাংক মানে ইউ। যেকোনো দেশ তো মানে ও আসলো কি ধরেন সে প্রথমে বাংলাদেশে এন্ট্রি নিল যে সে বিজনেস করবে, বিজনেস পারপাস। তো বিজনেস পারপাস হিসেবে অনেকের আমি দেখছি পার্টনারশিপ টাইপেরও আছে, বা কেউ দেখা যায় তাদের বিজনেসের অঙ্গনের একটা পার্টও তাদের কাছে দেয়, হয়তো স্পেশালাইজ নলেজ অর্জন করার জন্য, অথবা তাদের থেকে শিখার জন্য, অথবা এক্সট্রা একটা ভাড়া পাওয়ার জন্য। তো সেই হিসেবে আমি যা দেখলাম, মানে ওরা তো ট্যাক্স বেটের জায়গাটা ঐরকম এপ্লাই করতে চায় না, বা আইডিয়া নাই। কারণ সবচেয়ে ওদের অনেক দেশের নাগরিকদের কমিউনিকেশন দুর্বলতা থাকে, স্পেশালি চায়না যারা আছে। ওরা না পারে বাংলা, না পারে ইংলিশ। তো নানান কারণ হচ্ছে ওদের সাথে কমিউনিকেশন করাটা একটু ডিফিকাল্ট। তো ওরা দেখা যায় অন্য কোনো ব্যবসার সাথে ধরেই বাংলাদেশে এন্ট্রি নেয়। কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট থাকে। হয়তো দেখা যায় ডিরেক্ট ইনভেস্টমেন্ট থাকে অথবা পার্টনারশিপ থাকে। তো ঐরকম করে করলে ওদের জন্য সুবিধা। মানে লোকাল বেসের সাথে ওরা এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে পারছে জয়েন্ট ভেঞ্চার হিসাবে। তো এটা মোটামুটি বিভিন্ন ক্যাটেগরিতেই পাওয়া যায়। তবে চাকরিজীবীর সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক ফরেনার। যেটা বলা হয়েছিল যে বাংলাদেশে যে ৪ কোটি বা তার থেকে বেশি মনে হয় রেমিটেন্স বাইরে থেকে ওয়ার্কাররা যা আনে, আর বাংলাদেশ থেকে মনে হয় ১০ লাখের মতো ফরেনার তার থেকে বেশি টাকা নিয়ে যায়। তো এবার এই ২ টা জিনিসের হচ্ছে পার্থক্য আমাদের। এক্সাক্টলি আমার মনে নাই। এরকমই একটা ডিসট্যান্স ছিল একটা রিপোর্টে দেখছিলাম। কিন্তু ভাইয়া ধরেন আমার একটা পরিচিত এসিআই একটা কোম্পানিতে একটা ফরেনার আনছে সিএফও হিসাবে, মানে নিয়োগ দিছে। ও ভাইয়া আমি দেখছি, মানে ও আপনার ৬ মাসের মধ্যে কোম্পানির মিনিমাম কোটি টাকা সেভিং করে ফেলছে। তো কোম্পানি কেন দিবে না বলেন ভাই? বাংলাদেশে হুম। তো সিএফও পারতেছে না, বুঝছেন? আনবিলিভেবল। না এটা তো অবশ্যই। কারণ এদের এই যে একটা বললাম না বড় একটা টাস্ক এবং হার্ড ওয়ার্কিং। এই ২ টা জিনিস অনেকেরই আছে। আমি নিজে দেখছি চাইনাদের সাথে কাজ করছি। একজন ইঞ্জিনিয়ার একদম ওয়ার্কারের সাথে কাজ করতে দ্বিধাবোধ করে না। মানে কাজ পাগলা, এতটাই সিরিয়াস কাজ পাগলা যে মানে বলার বাইরে। তো এগুলো ঠিক আছে। আর বাংলাদেশে তো মানে সময় শেষ, মানে টাইম শেষ। আমরা সবাই চলে যাওয়ার চেষ্টা করি। দৌড় মানে আমরা যেটা করি মেক্সিমাম টাইম আরকি। টাইমটা দেখি আর ওরা কাজ দেখে। কারণ সব লেভেলে কাজ করে। কিন্তু আরেকটা জিনিস ওই যে বললাম না মানে চুরি চামারির দিক দিয়ে ওরা অনেকটা কম। মানে এতটা বুঝে না। কিন্তু বাঙালির তো এই জিনিসটা খুব ভালো একটা অভ্যাস আছে। এই কারণে অনেকেই স্যার চুজ করে। এই আবার বিডা থেকে তো মনে হয় স্যার এই যে যখন ইয়ে আসছিল ইউনিট সরকার এসেছিল তখন মনে হয় স্যার ওদের উপর রেস্ট্রিকশনও দিয়ে দিয়েছে মনে হয় যে এক্সপার্টিস ছাড়া বাংলাদেশে কোনো সাধারণ এমপ্লয় নিতে পারবে না হুম। মেবি মনে হয় কিন্তু আপনার বিডা। এটা তো ফলো হয় না। মনে করেন আপনি আমি পেটির কথা বলি, ধরেন সে ওই দেশে ধরেন ছিল। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে না ওই লেভেলের। কিন্তু আপনি ওরা আনতেছেন কি ইঞ্জিনিয়ার হিসাবে। তো সেই হিসেবে আপনি কিভাবে দেখাচ্ছেন? আপনি একটা ওয়ার্কারও তো আপনি আইনা এটা করার উদ্দেশ্য হইছে এই কারণে। লেবার আপনার ওই নরমাল ইয়াও কাজ করে না। হুম। এটার মূলত আমি পারপাসটা বলি। সেটা হচ্ছে ওদের একটা ক্যাটেগরি আছে। মনে করেন যদি সে কিউসি তে কাজ করে তার সেলারি রেঞ্জটা হচ্ছে ধরেন $১৯৫০ ধরতে হবে মিনিমাম। তারপর যদি সে কি বলে জুনিয়র ইঞ্জিনিয়ার হয়, এরকম একটা বিরাট লিস্ট আছে বিরাট। তো সেই হিসাবে এটা ধরার উদ্দেশ্য হচ্ছে তাদের মানে তাদের কাছ থেকে যেহেতু ট্যাক্সটা ম্যাক্সিমাইজ আদায় করা যায়। কারণ অনেক সময় হয় কোম্পানি হয়তো তাদেরকে কম পে করছে কিন্তু বিটার অ্যাপ্রুভালটা আরো বেশি থাকে। তো সেই হিসাবে বিডার অ্যাপ্রুভাল যেহেতু বেশি থাকে, বেশির উপর ধরেই কিন্তু মানে মূলত ট্যাক্স ক্যালকুলেশনের মূল ভিত্তি হচ্ছে বিডার সার্টিফিকেট। ওকে আপনি কত পেমেন্ট করছেন এটা পরের বিষয়। আপনি যদি বেশি পেমেন্ট করে ফেলেন তাহলে তো আপনি আটকা পড়ছেনই। মানি লন্ডারিং কেসও খাইতে পারেন। কম দিলে সেটা কম দিলে তো সমস্যা নাই কারণ আপনি হাইয়েস্ট এর উপর ট্যাক্স দিচ্ছেন। তো এগুলো খুব ভালোভাবে দেখতে হয়। ওর বেতন যদি বিডাতে
$2300-2350 মান্থলি থাকে, আপনি সর্বোচ্চ $2350 তার অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে পাঠানোর সুযোগ দিতে পারবেন। পুরোটা দেওয়া যায় না, 20% না 10% একটা পার্সেন্টেজ বাংলাদেশে রাইখা দিতে হয়। আমার এই মুহূর্তে মনে নাই। তো বাকিটা সে তার দেশে পাঠাইতে পারবে। কিন্তু কোনো কারণে যদি আপনি বেশি করেন তখন কিন্তু আবার সমস্যা। স্যার ব্যাংক থেকে আপ টু 80% পাঠাতে পারে স্যার, তার বেসিক স্যালারি বা তার স্যালারি স্যার, কত? আপ টু 80%। আপনি বাংলাদেশ ব্যাংক হ্যাঁ, থেকে হ্যাঁ। ফর্ম 31 এ এইখানে বলছে মানে 20% এর মতো খুব সম্ভব এই বাংলাদেশে রেখে দিতে হবে। বাংলাদেশে স্যার লিভিং কস্ট হিসেবে রাখতে পারে, বাকি আপ টু 80%। এটা স্যার ইয়া করে না আর কি, মানে এটা বাংলাদেশ ব্যাংকই রুল জারি করে দিছে যে 80% হ্যাঁ, পাঠানোর এটা আপনি এক্সেস আছে। যখন করবেন মানে যখন আমরা ওদেরকে স্যালারি দেই, স্পেশালি অনেকে বাইরের ব্যাংক গুলো ইউজ করে, ওয়ারি ব্যাংক বা বিভিন্ন। তো তখন আমরা এটা মেইনটেইন করেই দেই। যে ওটা রেখে তারপর বাকিটা দিতে হয়। কিন্তু আপনি ধরেন আপনি 20% কাটার কথা, আপনি দেলাইছেন 150%, তখন তো এটার উদ্দেশ্য আলাদা হয়ে যায়। জি। তাই ফরেনারদের আপনার কোম্পানি আটকা পড়ে যেতে পারে এগুলো নিয়ে। তাই এটা একটু সবাই খুব সিনসিয়ারলি দেখা উচিত, যারা সংশ্লিষ্ট মানে কাজ আমাদের যাদের এখানে আছে। আচ্ছা, পরে হচ্ছে হুন্ডি ধারা আছে না, 1। জি? হুন্ডি আছে না, সবাই তো হুন্ডি করে। এটার কথা বাদ দেই। ওইটা তো আলাদা। আমরা ফরমালি যেহেতু বলতেছি ফরমাল কথাবার্তাই বলি। ঠিক আছে। কারণ এটা তো আমাদের ল অনুসারে হুন্ডি অ্যালাও না। সেটা ওরা করুক, আমরা করি, যারাই করি। এটা অনেকটা ব্যাড ইফেক্ট হচ্ছে। আমাদের ব্যাংকিং চ্যানেল স্লো হচ্ছে। এটা অনেক ঝামেলা ভাই। হুন্ডি জিনিসটা আসলে অনেক ক্ষতিকর। এই কারণেই এটাকে বন্ধ করা আসলেই দরকার। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে বিটা স্ট্রিক্ট করছে স্যার, যেমন রিসেন্টলি আমার কোম্পানিতে স্যার লাস্ট 4 মাস আগে বিডা থেকে যখন আমরা রিনিউ করতে গেছি তখন তারা আমাদের পেপার চাইছে যে আপনি যে রেমিটেন্স করছেন পাঠাইছেন বা অ্যাক্টিভিটিস গুলো করে দেখাইতে হয়েছে স্যার। হুম। তাই এগুলো সব মানে ডকুমেন্টেশন ওইরকম করে করতে হয়। যেহেতু ১ বছরের মতো ১ বছরের নিতে হয়, তারপর আবার রিনিউ করতে হয়। আবার ওরা চলে গেলে টিনও বন্ধ করতে হয়। মানে ওইটাও সার্টিফিকেট নিতে হয়, বন্ধ করতে হয়। অনেক প্রসিডিউর রে ভাই। যারা ডিল করে আমি করছি পাগল হয়ে যাইতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ১৯৩ দ্বারা বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে কর নির্ধারণ। যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে এবার চলেই যাচ্ছে, যেমন এই সার্টিফিকেটটা অনেক সময় আপনি দেখবেন যখন ফরেনারদের জন্য, যেহেতু ফরেনার নিয়ে আজকে কথা বলতেছি ও আমরা ওই টপিকে থাকতেছি। তো তারা যখন বাংলাদেশে যদি আবার ওই ইনকাম ইয়ারে বা অ্যাসেসমেন্ট ইয়ারে যদি ফিরে না আসার সম্ভাবনা থাকে, অনেকে দেখা যায় একবারে চলে যায়। তখন কিন্তু আমরা যে সার্টিফিকেটটা নেই সেখানে কিন্তু ধারা ১৯৩ ব্যবহার করি। আর যদি সে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, যেমন বাংলাদেশে যেটা হয় 180 তে মানে বাংলাদেশের যে ধারা ট্যাক্স কর নির্ধারণী, তো ঐরকম করে কিন্তু আমরা করি। তো যখন এটা ধারা ১৯৩ হবে সেটা দিয়ে কিন্তু বুঝাবে যে ও একবারে চলে গেছে। আর মানে আসবে না। মানে আপাতত সে আসবে না। আবার যদি আসে নরমাল প্রসিডিউর করে আবার হচ্ছে আসবে। আচ্ছা ভাইয়া, নিবাসী অনিবাসী এটা কি শুধু ফরেনারদের জন্য, না বাঙালি যারা বাইরে কাজ করে আবার দেশে আসে তাদের জন্য এটা প্রযোজ্য হবে? বাঙালির জন্য বলছে, বাঙালি যদি কেউ কাজ করে অথবা পড়ালেখা করে বা যেকোনো কাজে যায়, ও যখনই বাংলাদেশে আসে তার ৯০ দিনের মধ্যে বলছে ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য। সেই হিসাবে বাঙালি নিবাসী অনিবাসী না, সবাই আমরা নিবাসী। আচ্ছা, শুধু অনলি ফরেন পাসপোর্ট যাদের থাকবে হ্যাঁ, তারাই হচ্ছে গিয়ে নিবাসী ব্যাপারটা ক্যালকুলেশন হবে। হ্যাঁ। না হয়তো আপনি যে উদাহরণটা আপনি দেখেন, এই উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে খুব ভালো একটা ম্যাথ ছিল। আয়কর নির্দেশিকা না পরিপত্র, এটা খুব সম্ভবত ২০২৩ এর দিকে। তো ওখানেই ইয়াটা ছিল, মানে পুরোপুরি ফিগার তো চেঞ্জ আসছে। জাস্ট উদাহরণটা আমি রাখছি। এখানে দেখেন মিস সুরাইয়া ইয়াংতম বাংলাদেশী নন এরূপ অনিবাসী একজন করদাতা। তিনি বাংলাদেশে বহুজাতিক কোম্পানি গ লিমিটেড একজন কর্মচারী। ২০২৩-২২ আয়বর্ষে তিনি বাংলাদেশে ১৮৩ দিনের কম সময়কাল অবস্থান করেন। খেয়াল করেন, সে ১৮৩ দিনের কম, তার মানে সে হচ্ছে অনিবাসী। এই সময় তিনি বাংলাদেশে ৬ মাস কর্মরত ছিলেন। তার মানে ৬ মাস কর্মরত আমরা দেখব না, আমরা হচ্ছে দিন গণনা করতে হবে নিবাসী না অনিবাসী। তার চাকরি হতে প্রাপ্তির সহগ হচ্ছে নির্মূল। মাসিক মূল বেতনের পরিমাণ হচ্ছে সে ২ লাখ টাকা পাচ্ছে। বাংলাদেশে অবস্থানকালে তিনি কোম্পানি কর্তৃক সরবরাহিত ফ্ল্যাটে অবস্থান করেন। উক্ত ফ্ল্যাটের ভাড়া মূল্য হিসাবে কোনো
হিসাবে কোম্পানি ফ্ল্যাটের মালিককে প্রতি মাসে এত টাকা পরিশোধ করতে হয়। এটা কিন্তু একটা যখন আপনারা বিডার সার্টিফিকেট নিতে যাবেন তখন দেখবেন টার্ম এন্ড কন্ডিশন গুলো থাকে। যে ১ম এ একটা এরকম টার্ম এন্ড কন্ডিশন ছিল যে তাকে হচ্ছে বাংলাদেশের আ মানে কোম্পানির বাসস্থানে রাখবে। এই টার্ম এন্ড কন্ডিশন দেওয়ার কারণে ওই ফাইলটা যখন আমি হ্যান্ডেল করি, তখন ট্যাক্স অফিস থেকে কোয়ারি আসছিল এই যে এটা খ নাম্বার। যে সে যেহেতু কোম্পানির অ্যাকোমোডেশন এ থাকতেছে তাহলে এটা অবশ্যই একটা ভাড়া মূল্য ধরে দিতে হবে। তাই এখানে দেখেন এই ম্যাথটাতে বলে দিছে বাংলাদেশে অবস্থানকালে তিনি কোম্পানি কর্তৃক যে ফ্ল্যাটে থাকছে এটার কিন্তু আবার মাসিক ভাড়া যদিও কোম্পানি বহন করুক অথবা ফ্রিতে দিক যাই করুক এটা কিন্তু তার ইনকামের সাথে চার্জ হবে। তিনি কোম্পানি কর্তৃক প্রদত্ত ২৭৫০ সিসির একটি গাড়ি ব্যবহার করেন। ৫ লক্ষ টাকা তালিকাভুক্ত কোম্পানি পিএলসি শেয়ার। সে কিন্তু দেখেন বাংলাদেশে এসে আবার বাংলাদেশের শেয়ারেও কিন্তু ইনভেস্ট করতে পারে। মিউচুয়াল ফান্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। এখন সে যদি নিবাসী না হয় অসুবিধা হচ্ছে ২ টা। এক হচ্ছে সে কোনো ইনভেস্টমেন্ট রিবেট পাবে না। ২ হচ্ছে সে হচ্ছে তাকে ট্যাক্স দিতে হবে 30%। আর এটাই হচ্ছে বাংলাদেশে এই যাবৎ সবচেয়ে ইন্ডিভিজুয়ালের জন্য হাইয়েস্ট রেট হচ্ছে 30%। তো আয়কর আইন ২০২৩ এর ৩৩ অনুযায়ী আমরা জানি যে ২৫০০ সিসি এটা এবারও পরিবর্তন আসছে। ধরেন এটা পরিবর্তন যেটাই আসুক ফিগারটা শুধু চেঞ্জ হবে। ২৫,০০০ টাকা হচ্ছে পার কেজি হিসাব ধরতে হবে। সে যেহেতু গাড়ি ব্যবহার করছে তার একটা পার কেজি এখানে চলে আসবে। ফলে করদাতা বার্ষিক চাকরি হতে আয় হবে কত? এখানে সে তো ২ লাখ টাকা করে পাইছে। তার সাথে এখানে ফ্ল্যাট আছে। তারপর দেখা যায় সে গাড়ির আছে। এগুলো ৬ মাস গুণ করলে মোট দেখা যায় ১৮ লাখ টাকা পাইছে। ষষ্ঠ তফসিলের অংশ ১ এর দফা ২৭ অনুযায়ী চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত আয়ের ১/৩ বা তখন যেটা ৪.৫ লক্ষ টাকা ছিল, তা করমুক্ত হয় মিস সুরাইয়া চাকরি হতে করযোগ্য আয় হবে এত। এটা কিন্তু খেয়াল রাখেন। সে নিবাসী না হোক, স্ল্যাব রেটে না আসুক, কিন্তু সবার জন্য চাকরি হতে ইনকামের ১/৩ অথবা ৫ লাখ টাকা কিন্তু বাদ যাবে। এটা অনেক সময় আমাদের মধ্যে কনফিউজ হয় যে, যেহেতু সে ফ্যাসিলিটি পাচ্ছে না, এইটাও হয়তো পাবে না। না, এটা সবাই পাবে। তাহলে এটা বাদ দেওয়ার পর ১৮ লাখ থেকে যখন আমরা বাদ দিব, তখন দেখা যায় ১৩,৫০,০০০ টাকার উপর ৩০% হারে হচ্ছে তাকে ট্যাক্স দিলে এটা চলে আসে। যেহেতু করদাতা বাংলাদেশী নন, এরূপ অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, তাই তিনি ধারা ৭৮ অনুযায়ী বিনিয়োগজনিত সাধারণ কর রেয়াত প্রাপ্য হবেন না। কারণ আমরা জানি 78 সেকশন মানে বিনিয়োগ রিলেটেডই সেকশন। তো এইটার পর এখন যদি আমরা অ্যাকচুয়াল কেসে আসি, যেমন আমি এখানে দেখাইলাম একটা ছিল যে ফরেনার হচ্ছে লেস দেন 183 ডেজ। এটা একটা ফরেনার আমরা ট্যাক্স ক্যালকুলেশন দেখি। তাহলে আমরা কি করছি সেখানে বললাম যে ২৮শে আগস্ট ২০২৪ থেকে যে দুইটা গত বছরে ২৪ পর্যন্ত মাত্র ৩৯ দিন বাংলাদেশে ছিল। কারণ সে যখন বাংলাদেশে আসছিল একটা পারপাসে আসছিল যখন তাকে খুব তাড়াহুড়ো করে বিদেশ অ্যাপ্রুভাল সহ সবকিছু করা হয়েছে। তারপর হচ্ছে সে স্টে করবে না। বিজনেস পারপাস বা ক্যানসেল হয়ে গেল। তখন দেখা যায় সে হচ্ছে ৩৯ দিনেই সে বাংলাদেশ থেকে লিভ নিছে। এখন সে যেহেতু লিভ নিছে এখন অনেক সময় প্রশ্ন হয়, তো ওই ব্যক্তি তো চলেই গেছে। তাহলে এখন সে যেহেতু চলে গেছে তাহলে আমরা কেন পরবর্তী স্টেপ গুলা করব? এমন একটা প্রশ্ন আসে না? সে তো চলে গেছে। সে বাংলাদেশে আসতেও পারে, না আসতে পারে। তাহলে আমরা কেন তার ট্যাক্স দিব, আদার্স ফর্মালিটিস পূরণ করব? এর কারণ হচ্ছে এটা, সে যদি এই জিনিস মানে সে চলে গেছে ওকে। আমরা যদি যারা কোম্পানি সে যদি ট্যাক্স যতটুকু আসে এটা পে না করে, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি না রাখে, পরবর্তীতে দেখা যায় সে বাংলাদেশে আর ঢুকতেই পারবে না। মানে যখন এটা ধরা পড়বে কোনো কারণে, যেহেতু বিডাটা রেজিস্টার হয়েছে, অনেকে ধরা-ছোঁয়ার বাইরে যায় কেন? কারণ বিডার রেজিস্টার যখন হয় না, তখন একটু ফাঁক-ফোকর থাকে। যে এই ইস্যু ঘুরতে আসছে এটা হ্যান-ত্যান। কিন্তু যখন বিডাতে এনলিস্ট হয়ে গেছে, তখন সে হচ্ছে চাকরি করার জন্য বা কাজ করার জন্যই বাংলাদেশে আসছে। আর তখন আমাদের যে মূল কাজগুলো হয়, আমরা ওর ট্যাক্স রিটার্নটা দিতে হবে, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা রাখতে হবে। তার সাথে হচ্ছে বিডাতে এপ্লাই করে হচ্ছে ওয়ার্ক পারমিটটা ক্যানসেল করতে হবে। এটা হচ্ছে তার প্রসিডিউর সে চলে যাওয়ার পর।
এখন না এইগুলো যদি আমরা না করি পরবর্তীতে সে কিন্তু বাংলাদেশে আসতেই পারবে না। কোনো কারণে দরকার লাগলো, আসলো বাংলা তখন কিন্তু এই সমস্যাগুলো ফেস করতে হবে। তারপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স যেটা আছে আমরা এটাও মানে সবগুলা উনার যে টাকা বিরাতে ছিল সেটা আমরাকে শুধু তখন ডলার রেট যাতে ধরেন ১১৯ টাকা ৫০ পয়সা ছিল। সবগুলাকে আমরা জাস্ট ৩৯ দিনে কনভার্ট করে টোটাল দেখা যায় ৩,০২,৯৩৩ টাকা হইছে। এটা যেহেতু তখন আমরা 1/3 ৫,০০০ যেটা আসে ১,০০,০০০ বাদে বাকি যে টাকাটা থাকতেছে এইটার উপর হচ্ছে আমাদের ট্যাক্সটা উনাকে দিতে হচ্ছে। তো এখানে আমি ক্যালকুলেশন একটা নোটও দিছিলাম যে রিজাইন দিছে কোম্পানি থেকে কখন রিজাইন দিছে এবং সে বাংলাদেশ থেকে কখন লিভ করছে এটাও যাতে ৩৯ দিনটা কেন আসছে যাতে খুব সহজে বুঝানো যায়। তাহলে ওরকম ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার এটা কত সেকশনে দিছি 193 যে আমরা আশা করছি এই আর বাংলাদেশে আসবে না। সেই কারণে আমরা হচ্ছে এটাকে 193 তেই আমরা মানে অ্যাসেসমেন্ট একটা সার্টিফিকেট নিয়ে অ্যাসেসমেন্ট করে আমরা পরবর্তী স্টেপ গুলো নিছি। তো এটা হচ্ছে যারা হচ্ছে মানে ১৮৩ দিনের কমে থাকে তাদের ট্যাক্স ক্যালকুলেশনটা কিরকম করে হইতে পারে এই জিনিসটা দেখালাম। আচ্ছা এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? বাংলাদেশি এমপ্লয়িরা যখন বিদেশে যায় তখনও কি মানে ওই দেশেও কি সেম প্রসিডিউর হয়? জাস্ট কোয়ারির জন্য জিজ্ঞেস করতেছি। এটা আমি তখনই বলছিলাম যে আসলে ওই ব্যাপারে ওরা এতটা স্ট্রিক্ট যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে তো অনেকেই নাকি অবৈধভাবে লম্বা সময় থাকে যদিও আমার এক্সপিরিয়েন্স নাই। তো সেই হিসাবে তো ওনারা টাকাটা কঠিন হয়ে যেত। সেটা হয়তো এই কারণে পারতেছে তারা হয়তো ওয়ার্কার ক্যাটেগরি বাংলাদেশ থেকে যারা যায়। আর ফরেনার তো মেক্সিমামই যারা বাংলাদেশে আসে এরা ওয়ার্কার ক্যাটেগরি না। তো সেই হিসাবে হয়তো বাংলাদেশে খুব ভালোভাবে ধরে। অন্যান্য দেশ হয়তো যেহেতু ওয়ার্কার লাগবে, শ্রমিক লাগবে, হয়তো একটু ফ্লেক্সিবল। আমি জানি না প্র্যাকটিস কারণ ওরা ধরতে না পারার তো কোনো কারণ নাই। স্যার ধরেন বাংলাদেশি একজন নাগরিক বিদেশে থাকে, হ্যাঁ, তো সে রানিং অর্থ বছরেও ৯০ দিনের কম ছিল এবং প্রিভিয়াস ৫ বছরেও এরকম স্যার ৯০ দিনের কম ছিল। তাহলে স্যার তাকে আমরা কিভাবে ট্রিট করব? কিছুক্ষণ আগেও বলছি যারা বাংলাদেশে আমরা বোন বাংলাদেশি এদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য না। ওরা সবসময় বাংলাদেশী। আচ্ছা 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 আচ্ছা। মানে তারা যদি দেখা যাইতেছে বছরে ৪ বছরই এখানেই থাকুক না কেন, তাহলে সে বাংলাদেশি স্ল্যাবে পড়বে আর কি। হ্যাঁ, ওর জন্য আরো একটু ফ্লেক্সিবল করছে। সে যদি মনে করে যে ৪ বছর পরে বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার ৯০ দিনের মধ্যে সে রিটার্ন দিতে পারবে। জি তার জন্য জি এটাও রাখা হয়েছে। জি, ধন্যবাদ। তারপরে আমরা কি করি যারা রিটার্ন দেয় ওরা বিদেশ থাকলেও আমরা বাংলাদেশে বসে এজ এ লয়ার বলি অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু আমরা প্রতি বছর রিটার্ন গুলো ক্যারি ফরওয়ার্ড করি। যদিও ওইরকম অপশন আছে আমরা ওটাতে যাই না। আমরা হচ্ছে প্রতি বছর শেষ করে ফেলবো শেষ। মনে হয় ভাইয়া নতুন একটা আপডেট আসছে, আমি দেখলাম ওই দিন পেপারে পড়লাম, ওই আপনার মেল করতে হয় ফরেন থেকে ওর আইডি এনআইডি যে পাসপোর্ট বা ভিসার নাম্বার দিলে ওরা একটা লিংক দেয়, ওই লিংকে গিয়ে ওটিপি চলে যায় ওই দেশের নাম্বারে, তারপরে ওইখান থেকে ওরা নিজেরাই পার্সোনাল রিটার্ন সাবমিট করতে পারবে। এরকম একটা এনবিআর একটা ইয়ে দিয়েছে, ওরা এইভাবে অনেকে করতেছো দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি নিজেও করছি অনেকটা ঝামেলার প্রসেস। এখন ধরেন আপনি বাংলাদেশ থেকে যারা গেছে ম্যাক্সিমাম হচ্ছে আমি নিজেও আহ, আমার একজন মামা মানে সবাই হচ্ছে আমেরিকা। তো ওনারা তো শিক্ষিত মানুষ ওনাদেরটা মানে প্রসিডিউর করে আমি সবকিছু করে রেজিস্ট্রেশন করে আমি নিজে রিটার্ন সাবমিট করলাম। এখন ধরেন আরেকজন হচ্ছে সে ওয়ার্কার টাকা কামায় ২-৩ লাখ টাকা মাসে বা এটা এখন সে মেইলই করতে পারে না। এখন তারে মেল দিলে আপনার তো বাংলাদেশে যারা বাইরে আছে রেমিটেন্স যোদ্ধা তারা ম্যাক্সিমাম হচ্ছে অশিক্ষিত বলি অর্ধশিক্ষিত বলি। আপনি যে যদি এটা নিয়ে কাজ করেন আমি এটা নিয়ে অনেকবার আমি পার্সোনাল মেল থেকে এনবিআই এর সাথে কমিউনিকেশন করেই যাচ্ছি। এখন আমার কোয়ারি গুলো তুলে ধরছি যে লোকে পড়তে পারে না এবং তাকে আমি মেল লেখার কথা কেমনে বলবো? আমি তার রিপ্রেজেন্টেটিভ। এখন আপনি যদি বলেন ওই দেশ থেকে মেল দিতে হবে এইগুলা ফুলফিল করে এইগুলো অ্যাটাচমেন্ট দিয়ে তো ও তো ভাই মেইলই পড়তে পারে না, লিখতে পারে না, অ্যাটাচমেন্ট কি সেটাও বুঝে না। তারে কি রাইট করবেন আপনি? রাইট রাইট। তাহলে এটা আপনি তার যদি কোনো রিপ্রেজেন্টেটিভ কাজ করে কারণ আপনি চিন্তা করেন আপনার রিটার্নের আমরা যখন বাংলাদেশে কি করি বাংলাদেশে আমরা আমাদের ক্লায়েন্টের সবকিছু করি রেজিস্ট্রেশন আমরা করি রিটার্ন আমরা সাবমিট করি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে নিই
তো ওদেরটা যদি এরকম হইতো যে তার রিপ্রেজেন্টেটিভরা এটা করতে পারবে, তখন তো মানে সমস্যাটা হইতো না। তাতে কি করি আমরা, এইসব ঝামেলার কারণে রিটার্ন গুলো আমি অলরেডি 2টা রিটার্ন ইয়াতে দিছি, মানে সার্কেলে দিছি। আবার সার্কেলে নিলে অনেক ঝামেলা, 3 দিন 4 দিন 5 দিন করে ওরা নিবে না, এটা করা ওইটা করা, এই লাগবে সেই লাগবে এই সেই, মানে পুরো একটা কি বলবো, মানে খুবই ব্যাড এক্সপেরিয়েন্স। এটা আমি এনবিআর এর রিটার্ন ইয়াতে ইমেলে আমি শেয়ার করলাম যে আপনারা একটু ফ্লেক্সিবল হন। এটা একটু চিন্তা করেন যে লার্জ নাম্বার অফ পিপল আর ইলিটারেট, কিন্তু তারা দে হ্যাভ এনাফ আর্নিং, প্রতি বছর প্রতি মাসে ওরা 2-3 লাখ টাকা করে পাঠাচ্ছে। এখন ওরা যদি ইচ্ছা করে যে আমি রিটার্ন দিব, তো সেই হিসেবে আপনি একটা সিস্টেম আরো একটু সহজ করেন। কারণ ও তো মেল এই আপনি মেলটা মেলের 7টা পার্ট আছে, 7টা অংশ দিতে হয়। 7টা অংশ আপনি পড়ে দেখবেন কতগুলা জিনিস আছে। তারপর 4টা অ্যাটাচমেন্ট দিতে হয়। তো এগুলো কেমনে দিবে? তো এগুলো হয়তো ঠিক হবে সামনে, কিন্তু এটা হওয়া উচিত। তারপর আর কোনো প্রশ্ন আছে? কারণ আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো হচ্ছে ডিজাইন থাকে ধরেন 1 ঘন্টা সর্বোচ্চ। কিন্তু যখন আমরা ডিসকাশনে যাই তখন ক্লাস লেন্থ বাড়ে। আর যদি ডিসকাশন কম হয় তখন কিন্তু ক্লাসের লেন্থটা কমে যায়। মানে সময় ডিউরেশন কমে যায়। আমরা দেখা যায় গত ক্লাসগুলোতে 2 ঘন্টাও শেষ করতে পারি নাই। এত আলোচনা। আবার কোনটা দেখা যায় 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টাতেও শেষ হয়ে যায়। তার মানে হচ্ছে আলোচনার উপর ক্লাসের লেন্থটা ডিপেন্ড করে। আচ্ছা, এখন আসি একজন নিবাসীর ক্ষেত্রে। তো এখানে বলছে লিঙ্গুইং যে আছে এদের নামগুলা বলে দাঁত ভেঙে যায়। তো দেখা যায় উনার প্রায় হচ্ছে স্যালারি শিটে যদি আমরা যাই, স্যালারিতে আমরা গিয়ে যদি আমরা দেখি যে তার হচ্ছে বেসিক স্যালারি ছিল এটা অ্যালাওয়েন্স সবগুলা মিলিয়ে, তারপর যে টোটাল এগ্রিগেটেড স্যালারিটা আসছে যেহেতু 1/3 এর বাদ দেওয়ার পর 9 লাখ টাকা হচ্ছে তার, 9,21,467 টাকা হচ্ছে ট্যাক্সেবল। ওনাদের ম্যাক্সিমামই হচ্ছে আদার সোর্স অফ ইনকাম থাকে না। কারণ ওনারা এত সময় পায় না, বা অনেকে মানে বাইরে গিয়ে এফডিআর করবে এটা করবে এরকম হয়ে ওঠে, খুব কম থাকে। যদি যে টপ লেভেলে এক্সিকিউটিভ থাকে সি ক্যাটাগরিতে, ওনারা হয়তো অনেক কিছু করে যে লম্বা সময় বাংলাদেশে থাকে। তো দেখা যায় ওনার স্যালারিটাই আমরা ধরলাম, আদার্স আমি ওইরকম অনেকেরই কাজ করছি, এরকম আমি কম দেখি নাই বললেই চলে। তারপর এখন যদি আমরা এজ ইউজুয়ালি, এটার শুধু পার্থক্য এটা, মানে সে যখন নিবাসী ক্রাইটেরিয়াটা আমরা পেয়ে গেলাম, তখন হচ্ছে আমাদের একদম স্ল্যাব রেটে যেটা আসে এটাই কিন্তু আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ আপনারা যদি মানে সেপ্টেম্বরেরটা যেটা অক্টোবরের দিকে যখন আমরা ইয়াটা অক্টোবর না সেপ্টেম্বরে যেটা রিটার্নটা উইথড্রয়িংটা জমা দিছি, সেক্ষেত্রে দেখা যায় ওখানে কিন্তু স্যালারির ডিটেলস এর কিন্তু আলাদা একটা জায়গাতে কিন্তু ফরেনার নিয়েও কিন্তু কথা আছে যে ফরেনার আছে কিনা, ফরেনারকে কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে বিভিন্ন আঙ্গিকে দেখা যায় ফরেনারের তথ্য নেয়, এবং যারা লিস্টেড কোম্পানি থাকে সেটাও দেখা যায় ডিএফসি, সিএসসি বা আদার্স রেগুলেটরি যারা অথরিটি আছে তারাও কিন্তু এই তথ্যগুলো নেয় যে আপনার প্রতিষ্ঠানে কতজন বিদেশি আছে, তাদের ডেজিগনেশন কি, টাকা পয়সা কি নেয়, হাবিজাবি সবকিছু থাকে। তো মানে মূলত হচ্ছে 2টা জিনিসের পার্থক্যর জায়গাটাই হচ্ছে এইটা যে আমরা শুধু আইডেন্টিফাই করতে পারলে বাকি ক্যালকুলেশন সে যখন রেসিডেন্ট বাংলাদেশি রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে তখন হচ্ছে তার স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন এরকম করে হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে রিবেট টিবেট ওরকম থাকে না, কারণ আমরা এগুলো নিয়ে ডিসকাশন করছি। যে আমি এখানে একটা চার্ট দেখাইছিলাম যে সে যে স্যালারিটা পাইছে অনেক সময় হচ্ছে আমাদের ডলার রেটে কনভার্ট করে নিতে হয়। বিডার যে রেটটা, বিডার রেট হচ্ছে এটা ধরেন, এটাই কনভার্ট করে নিয়ে স্যালারিটা বানানো হয়েছে। জাস্ট এই ধরনেরও মানে ক্যালকুলেশন দিতে হয়, অনেকগুলো জিনিস চাই। সেই কারণে ম্যানুয়াল যেহেতু ওনাদের আবার ট্যাক্স অফিসে দেখা যায় এটা খুব যাচাই করে যেন আমরা সঠিকভাবে ট্যাক্সটা কেটে রাখতেছি কিনা, দিচ্ছি কিনা। কারণ ওরা তো বাংলাদেশ থেকে টাকা রেমিটেন্স যেহেতু যাচ্ছে, আউটফ্লো হচ্ছে, এটা সবাই একটু চেকিং এর মধ্যে থাকে। তো আশা করি স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে ডলার রেটটা ধরেন এইটা নিয়ে একটু কনফিউশনে থাকে আর কি। সেজন্য স্যার ধরেন আমরা তো স্যার রিটার্নটা সাবমিট করতেছি যেমন স্যার সেপ্টেম্বর অক্টোবরে, তো উনার যে স্যালারিটা ধরছে সেটা যদি স্যার আপনার তারা 1 বছর আগের থেকে হয় মানে জুলাইয়ের 24-এ, তাহলে স্যার এই ডলার রেটটা তাহলে কোনটা ইউজ করব বা রানিং রেটটা কি ইউজ করব?
যখন ট্যাক্স এর হচ্ছে ক্যালকুলেশন দুইটা সলিউশন আছে। সলিউশন নাম্বার 1 হচ্ছে আপনি যখন মান্থলি উনার যে সেলারিটা ব্যাংকে ডিপোজিট করছেন মানে বিডা অনুসারে যেটা ওনাকে দেওয়ার কথা, তো সেটাতে তো আপনার প্রতি মাসেই একটা ডলার দরেই তো দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করতাম যে ওনাদের কি ডলার ফিক্স রাখবো নাকি বিডিটি ফিক্স রাখবো? তো সেক্ষেত্রে ওনাদের অনেক সময় ইয়া থাকে যে আমাকে বলা হচ্ছে $2300 দেওয়া হবে। বিডিটি যতই আসুক $2300 দিতে হবে। তখন দেখা যেত আমরা বিডিটি মানে বাংলাদেশী টাকার মানে প্রতি মাসে বাড়তোই স্বাভাবিকভাবে। যেহেতু ডলার রেট বাড়তেই থাকে। তো এরকম ইস্যুতে দেখা যায় আপনি যেটা করতে পারেন যদি আপনি ব্যাংকে যদি ডিপোজিট দিয়ে থাকেন, তাহলে তো প্রতি মাসে আপনি দিচ্ছেন কত টাকা করে যাচ্ছে। ডলার রেট একেকটা পড়লো, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন ওইটাতে না দিয়ে কারণ আপনার সবসময় হাইয়েস্টটা চিন্তা করতে হবে। যদি দেখা যায় আপনি ইন্ডিভিজুয়ালি মনে করেন যে এভারেজ হচ্ছে ওই বছরের ডলার রেট আমি যেটা দিলাম, এভারেজ $111 ছিল ধরেন। ধরেন আমি কি করলাম? ওয়েবসাইটে গিয়ে লাস্ট 1 ইয়ারের প্রতি মাসের ডলার রেটটা দেখলাম। দেখার পর দেখলাম এভারেজে আমার $111 দেওয়া যায়। অথবা যদি আপনি আরো বলেন যে এই মাসে ছিল এটা আপনি বাংলাদেশের যে ব্যাংক প্রতিদিন থাকে প্রতি মাসে ওখানে ডাটা থাকে। তাই ধরেন এই মাসে ধরলেন আপনি বললেন যে এটা $111 ছিল। ফেব্রুয়ারিতে গিয়ে 112 হইছে। দিলাম। কারণ আমার হচ্ছে বেশি হওয়া দরকার। কম হইলে আমাকে আটকাবে, বেশি হইলে আমাকে কিছু বলবে না। কারণ ওরা চেক করে যে আপনি ডলার রেটটা ধরছেন, এটা কত করে ধরছেন। তখন আমার কাছে ২ টা যুক্তি থাকে যে আমি কারেন্ট রেটে ধরছি অথবা মান্থ ওয়াইজ ধরছি অথবা আমি উনাকে ব্যাংকে যে বিডিটি টাকাটা দিছি ওই বিডিটি টাকাটাই আমি নিয়ে আসছি এখানে। এই দেখুন স্টেটমেন্ট। জি, জি, জি। ওকে বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ফরেনার নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না তাহলে আমরা পরের পার্টে যাব। আচ্ছা ভাইয়া যদি সাপোজ লেটস সে আপনার একটা ফরেনার থাকলো যখন ওরা চলে যায় একবারে চলে যায় তখন ওই যে টিন ক্যান্সেলের কোনো ইস্যু থাকে বা ওরা এটা কিভাবে ক্যান্সেল বা সিস্টেমটা কি ভাইয়া? টিম ক্যান্সেলটা করা ইস্যু না, ইস্যু হচ্ছে বিডাটা ক্যান্সেল করতেই হবে। নাহলে কিন্তু দিন কাউন্ট হতে থাকবে। এটার প্রসিডিউর হচ্ছে আমি বলি, আপনার নাম্বার 1 ও যখন চলে গেছে আপনি ওর কাছ থেকে হচ্ছে ডিপার্চার যে হইছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে গেছে, এটার একটা কপি নিবেন। কপি নিয়েই সর্বপ্রথম কাজ হচ্ছে ওরে রিটার্ন দেওয়া। ট্যাক্সের ফাইল মানে ট্যাক্সের রিটার্ন দেওয়া। ট্যাক্সের রিটার্ন নিয়ে ওখানে আমরা সাধারণত ফরেনারদের একটা সার্টিফিকেটও নেই। যে ওই যে 193 দেখাইলাম ওইটা নিয়ে সার্টিফিকেটও নেই। তাহলে আমি ওর রিটার্ন দিলাম, মানে সার্টিফিকেট নিলাম, নিয়ে হচ্ছে আপনাকে বিডাতে যাইতে হবে। যেই যে দেখেন ওই ব্যক্তি চলে গেছে, আমি তার ট্যাক্সও ক্লিয়ার করে ফেলছি, এখন হচ্ছে ওয়ার্ক পারমিট ক্যান্সেল রিকোয়েস্ট। তো ক্যান্সেল করে দিলে অনেক সময় টিম ক্যান্সেল করাও হয় বা অনেক সময় ডোরমেন্টও থাকে কারণ আমার কাছে তো প্রুফ চলে আসছে। জো চলে গেছে আমি বিডা থেকেও অ্যাপ্রুভাল মানে নিয়ে নিলাম সে এক্সিট সব প্রমাণ টমান আমার কাছে আছে। বা অনেক সময় দেখা যায় টিনও আমরা একবারে সে যদি না আসে তাদেরকে টিনও আমরা ইয়া করে ফেলি, ডরমেন্ট করে ফেলি। সেটা অ্যাপ্লাইবল হয়ে যায় কারণ সবগুলোর জন্য আপনার প্রথমে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ম্যান্ডেটরি। আপনি প্রসিডিং করতে পারবেন না। ও যদি আমাদের কোম্পানিতে একবারে না আসে অন্য কোম্পানিতে তো আসতে পারে। সেক্ষেত্রে কি আমাদের তাহলে তো সমস্যা করবে। যদি একবারে যদি ক্যান্সেল করে তাহলে তো সমস্যা হয়ে যায় না? না আপনি আরেক কোম্পানি দেখলে তো আরেক কোম্পানি অ্যাপ্রুভাল নিবে ভাই। এক বিড়া দিয়ে তো দুইটা করতে পারবে না এক পারমিট দিয়ে। ওয়ার্ক পারমিটটা হচ্ছে ওই কোম্পানির নামে, ওর যত রিস্ক সুবিধা অসুবিধা সব মানে ওই কোম্পানির রেসপন্সিবল। না ওই আমি কোম্পানি বিডার কথা বলি না, আমি বলছি টিনটা ক্যান্সেল করা তো তাহলে দরকার নাই আর কি তাহলে। হ্যাঁ মানে আমি এই কারণে বলছি আমার টিমটা না আমার কিন্তু আমার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করতে হবে। টিম নিয়ে আপনাকে ইস্যু হয় না। ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিটটা ক্যান্সেল করলে ওর টিনটা ডরমেটরি থাকবে যদি সাবমিট না করে। হ্যাঁ তাহলে ওইটার আমার কোনো এত হেডেক না। কিন্তু আপনার যেটা দরকার আপনি ওই প্রসেসটা খুব দ্রুত সময় করে ফেলতে হয়। না হয় দেখা যায় অনেক সময় মানে লেন্দি হয়ে যায়। সেহেতু আপনার এই যে ৩৯ দিন যেটা আমি দেখাইলাম, এটা একটা প্র্যাকটিক্যাল আমি যেটা ফেস করছি। ও চলে যাওয়ার খুব দ্রুততম সময়ের মধ্যে এটা প্রসেসিং করে আমি রিটার্নের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে একদম ওকে করে ফেলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই লেটে আসছেন নাকি আগে ছিলেন? আগে ছিলাম ওই যে পাওয়ার গ্রিড আইডি দিয়ে অ্যাড হয়েছিলাম অফিসে, তো অফিসে আবার কয়েকজন কলিগ ছিল এই জন্য আমি আর কথাবার্তা বলতে পারি নাই।
তো এখন একটা প্রশ্ন আমার, আমি এই মুহূর্তে প্রবলেমটা ফেস করতেছি। রিকগনাইজ আরপিএফ যেটা প্রভিডেন্ট ফান্ড, এই টাকাটা বেসরকারি ক্ষেত্রে এটা তো ট্যাক্স ফ্রি, হ্যাঁ তাই না? বলেন। এটা ট্যাক্স ফ্রি না? হুম। কিন্তু এরকম আমার কলিগের একটা, সে দুইটা আগে সামিট পাওয়ারে চাকরি করতো, তো সেই ক্ষেত্রে তার ওখানে বেসরকারি হিসেবে দেখানোর পরে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড দেখানোর পরেও সে ওইটাকে দেখাচ্ছে ট্যাক্সেবল ইনকাম দেখাচ্ছে। এটাকে রিকগনাইজ না আনটি রিকগনাইজড অ্যাপ্রুভাল আছে? হ্যাঁ, অ্যাপ্রুভাল আছে। রিকগনাইজ তো আমি তো দেখাই দিতেছি, রিকগনাইজ, সে লিখতেছেও রিকগনাইজ, কিন্তু অ্যামাউন্টটা নিয়ে ট্যাক্সেবল অ্যামাউন্টের ভিতরে ঢুকাচ্ছে। কে কে এই যে আমাদের আমি ওয়েবসাইটে। ওয়েবসাইটে আপনি করতে পারেন নাই, মানে ডাটা এন্ট্রি ঠিকভাবে দিতে পারেন নাই, এই কারণে দেখাচ্ছে। হুম না, এখানে তাহলে আমি কি ভুল করতে পারি? আপনি যে জায়গায় দেওয়ার কথা ওই জায়গায় আপনি কোথায় দিচ্ছেন এই ডাটা? আমি ওই যে ওখান থেকে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ওটা অ্যাড করছি, অ্যাড করে সেরে তারপর দিছি। কোথায়, মানে পার্ট চাকরি কোনটা? হতা হ্যাঁ, চাকরি হতা চাকরি হতা আয়। তো ওটা ধরবে, ওরে ওরে আপনি আটকাবে না? এটা ট্যাক্সেবল জায়গায় দিছেন, আপনি ট্যাক্স দিবেন না? আচ্ছা, তাহলে আমি কোন জায়গায় দিব? এটা কি সে ফান্ড রিকভার করছে না প্রতি মাসে যেটা প্রতি বছর যেটা দেয় এটা বলতেছেন? ফান্ড এটা পাইছে? হলো প্রভিডেন্ট ফান্ড, হলো প্রতি মাসে যেটা তার স্যালারি থেকে কেটে রাখতো ওই টাকা, আর হলো ওখান থেকে যে প্রফিট পাইছে ওই টোটাল টাকার সমষ্টি। আবার এখানে কিন্তু ওই গ্র্যাচুইটিটা কিন্তু ছেড়ে দিছে, গ্র্যাচুইটি কিন্তু সে ট্যাক্স ফ্রি দেখাচ্ছে। আচ্ছা আমি বলছি আপনার, যদি সে রিকগনাইজ প্রভিডেন্ট থেকে টাকা তুলে থাকে তাহলে হ্যাঁ সে হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা প্রথমে সিলেক্ট করে তারপর 6 শিডিউলের একটা অপশন আছে, হ্যাঁ 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 ষষ্ঠ হ্যাঁ। তফসিলে, ওখানে গিয়ে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের অপশন আছে, পিএফ এর অপশন আছে, ওখানে দিলে আর কিছু হবে না। আচ্ছা, ক্লিয়ার। আপনি তাহলে ট্যাক্সের কি জায়গায় দিয়ে আপনি বলতেছেন ট্যাক্স ছাড়বে না, এটা কোনো কথা ভাই? আচ্ছা, না না, এটা একটা ভালো জিনিস বলছেন। এটা কি তাহলে গ্র্যাচুইটিটা ওখানেই যাবে, 6 শিডিউলেই? হ্যাঁ, ওখানে গ্র্যাচুইটিটা ওখানে দেখবেন 6 শিডিউলের পার্ট 1 যেটা ওইটার মোটামুটি লিস্ট ওখানে আছে। আচ্ছা আচ্ছা। যদিও না থাকে বলছে আদার পার্ট মেনশন করলেও, যেটা গ্র্যাচুইটি একটা আনুতোষিক থাকে না, হ্যাঁ এটারই কি থাকে। বলে, হ্যাঁ গ্র্যাচুইটি, ওইটা দেখা যায় আপনাকে উল্লেখ না থাকলেও ওখানে হচ্ছে এটা উল্লেখ কিন্তু অন্য জায়গায় আছে, ট্যাক্স আচ্ছা। ইনকাম আদার্স আছে, কিন্তু না থাকলে ওই 6 শিডিউলে কিন্তু আপনি ওই হ্যাঁ। 1 এর রেফারেন্স দিয়ে আপনি ডাটা ইনপুট দিলে ওটা ট্যাক্স এক্সেম্পট হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, না এটা আবার ওই স্যালারির ভিতর দিছি, এটা করছে, এটা তো বুঝছি, মাফ আমি করে দিছি। সেটা আমার মাহানির ফাইল করতে গিয়ে তখন হ্যাঁ আমি দেখলাম পার্টটা অনেক সুন্দর হয়েছে, মানে ওখানে 6 শিডিউলে পার্ট 1টা নিয়ে আসছে, তো এক্সাম্পটেড হ্যাঁ। গুলো, তো ওখানে আপনার থাকলে তো আপনার স্ট্রং পয়েন্ট ওখানে তো আছে, খুব সময় 5 নাম্বার হ্যাঁ। আনুতোষিক গ্র্যাজুয়েটে তো ওইভাবে উল্লেখ করে দিলে হয়ে গেছে, ডিটেলস মানে দিয়ে দিলে। ভাই গ্র্যাচুইটিটাও কি আপনার ট্যাক্স এক্সেম্পটেড দেখাইতে হবে না? এটাও কি ট্যাক্স কি হবে? গ্র্যাচুইটিটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, গ্র্যাচুইটিটা অটোমেটিক গ্র্যাচুইটিটা নিয়ে অনেক দামে দেখানো যায়, হ্যাঁ এটা নিয়ে নেয়, কিন্তু এটাও যদি আপনি মনে করেন ওখানে দেখবেন আমি যেটা ওখানে দেখাইছি হ্যাঁ, বুঝতে পারছি। পার্ট 1 এ আমি ওই রেফারেন্স দিয়ে দিছি যে এটা হচ্ছে 5 এর। না, আচ্ছা ঠিক সব আছে, থ্যাংক ইউ। রাসেল ভাই একটা রিকোয়েস্ট করতে, হ্যালো ভাইয়া, একটা রিকোয়েস্ট করতে পারি? না ভাই, প্রশ্ন করেন। রিকোয়েস্ট হলো ভাইয়া কি, আপনার ফেসটা দেখলে ভাই আমি খুব আরো মানে ইমপ্রেস হইতাম, বুঝছেন? আচ্ছা, খুব ভালো লাগে, কারণ কারণ আরো তো অনেক জায়গায় কোর্স করে তো ভাইয়া, যে মানে ফ্যাসিলিটেটর থাকে, ওদের দেখলে একটু ভালো, আরো মানে একটা হয়, ভালো হয়। আপনাকে ভাই আমরা দেখতে চাই সরাসরি। ভাই এটা কেন হয়েছে জানেন, মানে অনেকে হচ্ছে তো ওইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেটা ওয়েব ক্যাম যদি ইউজ করে, আমি আসলে ওয়েব ক্যাম ইউজ করি না, মোবাইলে এবং পিসি কানেক্টেড, তো সেই হিসাবে দেখানো যায়, এই কারণে কি হচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ হবে, কারণ আমি সামনে একটা চেম্বার নেওয়ার ইচ্ছা আছে, তো আমার ওইরকম করে একটা রুমের ক্রিয়েট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ পরবর্তীতে, তখন মানে ইচ্ছা ওকে, আছে অনেক বড়, থ্যাংক আল্লাহ কি ইউ। রাখে। কারণ আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না সেই জায়গায়, আমি নিজে চিন্তা করতেছি মনে হয় 3-4 মাস ধরে সবগুলো আমার কেউ দেখে না। ওকে, এখন হচ্ছে আমরা সোল ট্রেডার বিজনেস, যেটা অলরেডি যেহেতু আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্সে আছি, তো ইন্ডিভিজুয়াল ট্যাক্সে পার্টের এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে আমরা সোল ট্রেডারশিপ যারা আছে
প্রপারলি হচ্ছে তারা হিসাব মেনটেন করে না, they are unable to maintain proper accounting system or is not possible for their business. তো এইসব ক্ষেত্রে আমরা আয়কর নির্দেশিকা 11 নম্বর একটা ম্যাথ আছে, এটা উই মে রেফার দিস ম্যাথ। এটা আমরা রেফার করতে পারি যে এই কারণে, কারণ আমরা যে অনেক সময় বলি যে হিসাবপত্র মেনটেন করে না, তাহলে আমরা কোন ভিত্তিতে তাদের ক্যালকুলেশনটা করব। এরকম হচ্ছে আমরা আয়কর নির্দেশিকার অনেকগুলো ম্যাথ আছে, তবে এই ম্যাথটা আমরা দেখাবো যদি হিসাবপত্র একটু মেনটেন করে, তখন আসলে কিরকম করে হচ্ছে আমরা কাজটা করব। আর যদি মেনটেন না করে, তখন আমরা সাধারণত জানি যদি হিসাবপত্র মেনটেন না করে, তার যে বিজনেস মানে ইনকাম, সেলস, তার হচ্ছে দেখা যায় 1/3 সে খরচ হিসাবে অ্যালাউ করতে পারে, এর থেকে বেশিও করতে পারে, তবে মোটামুটি প্র্যাকটিসে বলে 1/3। তবে আমি সবসময় বলি হিসাবপত্র মেনটেন করাটা হচ্ছে দরকার, তাহলে দেখা যায় আয় ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে। তো এখানে আমরা দেখলাম যেটা অ্যাজ ইউজুয়াল খুব ছোট্ট একটা বিজনেস, মানে মুদির বা স্টেশনারি মালামাল উনি বিক্রি করে। তো মালামাল বিক্রি করে দেখলো যে উনি 30 লাখ টাকার মালামাল বিক্রি করে ফেলছে। তো দেখা যায় উনি যেহেতু 30 লাখ টাকার মালামাল বিক্রি করছে, এটার হিসাব যদি মেনটেন করে, হিসাব মেনটেন করে বলতে তারা তো অ্যাজ ইউজুয়াল বিজনেসের প্রফিট কতটুকু হচ্ছে এটা জানার জন্য হইলেও দেখা যায় আমাদের ওই বিজনেসের মানে মোটামুটি একটা হিসাব রাখতে হয়। সবচেয়ে যেটা মানে ৩ টা পার্টে যদি আমরা হিসাবটাকে ভাগ করি, মানে সাধারণ মানুষের জন্য এটা যাদেরকে আমরা বলি বিধবা বা দাখিলা পদ্ধতি না, মানে সিঙ্গেল এন্ট্রি যেটা বলি, তো সেখানে দেখা যায় কত টাকা বিক্রি হয়েছে এক বছরে, কত টাকার মালামাল কিনছে, কত টাকার খরচ দিছে, তাদের মধ্যে কর্মচারী বেতন, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, এগুলার সলিড ডাটা থাকার কথা। পরিবহন খরচ, তো ও কি বললো যে 30 লাখ টাকার মালামাল সে বিক্রি করছে, এর জন্য মালামাল কিনছিল 24 লাখ টাকার মাল। এর সাথে আদার যে খরচগুলো উনি আইডেন্টিফাই করে দিয়েছে, দেওয়ার পর বলতেছে যে এটা 1 লক্ষ টাকা। তো ব্যবসার শুরুতে ফার্নিচার ক্রয় বাবদ করছিল যে 40,000 টাকা। তো আমরা জানি ইফ দে পারচেজ এনি অ্যাসেট উই ক্যান নট চার্জ দেম এজ এ এক্সপেন্স। তো দেখা যায় এটা আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। যদি আমরা এখানে 40,000 টাকার কথা চিন্তা করি, তো আমাদের কি করতে হবে, এইটা আমরা খরচের বাইরে রাখবো। তাহলে আমরা একটা সিম্পল, তো বিক্রয়ের পরিমাণটা থেকে যদি আমরা বিক্রিত মালামালের ক্রয় বাদ দিলাম, তাহলে গ্রস মুনাফা হয়ে যাচ্ছে। এর থেকে যদি আমরা খরচগুলোকে বাদ দিই, কর্মচারী বেতন এত, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস, এইসব আছে। তারপর বলছে যে ফার্নিচার ইজ এ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল অ্যাসেট, এটার আমরা একটা ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যায় আমাকে বলছে যে এই ফার্নিচারের মানে ক্রয় বা ডেপ্রিসিয়েশন চার্জের আগে দেখা যায় অপচয় পূর্ব আয় হয়ে যাচ্ছে 4,40,000 টাকা। তারপর হচ্ছে অপচয় যদি আমরা 10% অ্যাকর্ডিং টু থার্ড শিডিউল, এটা যেহেতু ফার্নিচারের ক্ষেত্রে এনবিআর এর রেট 10%, এটা যদি বাদ দেই তাহলে দেখা যায় 4,36,000 টাকা হচ্ছে তার ব্যবসা হতে নিট আয়। তো এখন এই নিট আয়ের এগেইনস্টে আমরা যদি কর গণনা নামে ট্যাক্স গণনা করি, তাহলে দেখা যায় তার 4,300 টাকা ট্যাক্স আসতেছে। কিন্তু সে যেহেতু একটি উপজেলায় থাকে, মানে ন্যূনতম কর তার জন্য, করদাতা ব্যবসা অবস্থান দিনাজপুর জেলার খানসানা উপজেলায় বিধায় ন্যূনতম কর হচ্ছে 3,000 টাকা। কাজেই করদাতার প্রদেয় কর যেটা আসছে 4,300, এটাই হচ্ছে ওনাকে দিতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি, বলেন। ভাইয়া এখানে এই যে ডেপ্রিসিয়েশন মেনটেন করছে, এটা কি থার্ড শিডিউল মোতাবেক এই ধরনের ব্যবসা মেনটেন করা উচিত কিনা বা যাবে কিনা, বা ওনারা কোনটা মেনটেন করে থাকে? ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আপনার মতো করে ধরতে পারেন, যেহেতু আমরা জানি দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, যেহেতু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ফলো করে আইএফআরএস অনুসারে, আর এনবিআর ও একটা ডেপ্রিসিয়েশন রেট দিচ্ছে, ইউ ক্যান প্র্যাকটিস, সেগুলোটা প্র্যাকটিস করা যেতে পারে। তবে এই ধরনের যেহেতু ছোটখাটো প্রতিষ্ঠান, দে ক্যান নট ক্রিয়েট ডেফার ট্যাক্স, সেক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে বেটার আপনি এনবিআর এর রেটটাকে ফলো করা, তাহলে দেখা যায় আর টেনশন নাই। কারণ কোম্পানি বিভিন্ন কারণে করে না, সেটা অ্যাকাউন্টিং প্র্যাকটিস হোক বা আদার্স কোনো রিজন হোক। তো সেই ক্ষেত্রে একটা আবার অনেক কোম্পানি দেখা যায় তাদের সাথে ম্যাচ করেও ডেপ্রিসিয়েশনটা করে, সেক্ষেত্রে তার
ডেফার ট্যাক্সটা হয় না, অনেকটা ঝামেলা মুক্ত থাকে। এজ ইউজুয়াল এটা করতে পারে, এই সমস্যা নেই। ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক থার্ড শিডিউল কি এটা তো চিনেই না, এই তারা তো কারণে আপনি করে নিবেন হচ্ছে এনবিআর রেট। মালিক তো চিনবে কেন ভাই? এটাই তো আমাকে সেদিন এক ক্লায়েন্টে বলে, মানে উনার খুব ইচ্ছা ট্যাক্স শিখার। তখন আপনারা সবাই মিলে যদি ট্যাক্স শিখে যান, তা আমরা যারা প্রফেশনাল আছে আমাদের থেকে সার্ভিস কে নিবে? আপনার কাজ ব্যবসা করা, ইনকাম করা। আমার কাজ হচ্ছে আপনাদের সাহায্য করা বা আপনার এই সার্ভিসটা দেওয়া। কারণ আপনি ইনকামও করবেন, এই সার্ভিসও, মানে সব তো শিখার দরকার নাই। বছরে আপনি ২-৩ হাজার টাকা দিতে পারবেন না। তো না ২-৩ হাজার টাকা তো বহুত টাকা। আমি কই এখন ৩,০০০ টাকা বাঁচানোর জন্য সারা বছর ধরে আইনের চেঞ্জ আপনার মাথায় নিয়ে ঘুরবেন। রাসেল ভাই, ধরেন আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধরেন ভাই একটা কোম্পানি ও কি করছে, একটা সিএ ফার্মে দিছে তার কোম্পানি অডিট করার জন্য। হ্যাঁ, হুম, এখন দিছে, তো ওই সিএ ফার্মটা এত আপডেটেড না, এত মানে প্রফেশনাল ওয়েতে সে তার অ্যাকাউন্টটা করতে পারে নাই। একটা ভালো কোম্পানি, সে কি করছে, তার ইয়াটা সেভিং এর জন্য, কস্ট মিনিমাইজের জন্য আপনার সিএ ফার্মের চার্জ সে একটা নরমাল একটা সি ক্যাটাগরির ফার্মকে সে দিছে করার জন্য। হ্যাঁ, ইন দ্য হ্যাঁ। মিন টাইম সে এমন ভাবে তার এক্সপেন্স গুলো দিচ্ছে, এগুলা অ্যাজ পার ডিসিটি 56 এর সেকশন অনুযায়ী সেগুলো ডিসঅ্যালাউ করে ইনকাম হিসেবে ট্রিট করছে 56 এর আন্ডারে। তো হ্যাঁ, তার এক্সেস আরো কোটি টাকার মতো একটা বড় কোম্পানি, আর ভালো একটা ট্যাক্সের ফিগার চলে আসে। তো সে আবার কি করছে, এখন যখন ট্যাক্স সার্টিফিকেটটা আসে, সে এনবিআর থেকে আসছে, আপনার আপনার ব্যাখ্যা সহ আসেন বা এই টাকা আপনাকে দিতে হবে। আপনি যদি এটা তো আবার আসে না বলতেছে, তাহলে অ্যাপিল করেন। তো সে এখন কি করছে, ওই সিআর ফার্মের কাছে কি আর একটা ভালো প্রফেশনাল সিআর ফার্মের কাছে সে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনি এই করছেন, তো সেটা তো এটা আপডেটটা আপনাকে তো কোনো বিপদে ফেলাইছে, আপনি কি করবেন? আমি তো এই কাজ করবো না। তো এই যে আমি সিনারিটা বলতেছি, আমরা যখন একটু সেভিং মোডে যাই তো অনেক প্রবলেম ক্রিয়েট হয়, ১-২ হাজার টাকা বাঁচানোর জন্য অনেক ট্যাক্স বেশি চলে আসে। তো আমাদের সবারই উচিত একটা ভালো জায়গায় ভালো প্রফেশনাল দিয়ে কাজ করা। এটাই ভাই হ্যাঁ, আমার ওটা চিন্তা। আমি আসলে এটাই বলি যে আসলে ভাই এক বই দ্যাট ব্যাটের ক্ষেত্রে ভিন্ন, যেহেতু ব্যাটে হচ্ছে এভরি মান্থ প্র্যাকটিসের ব্যাপার, না ডে বাই ডে প্র্যাকটিসের ব্যাপার। তো ট্যাক্সের ক্ষেত্রে একটা রিটার্ন সাবমিট করবে, বছরে ৫,০০০ টাকা খরচ করা। এর পিছনে আইন শিখা, ভিডিও দেখা, এটা করে আমরা যে ভিডিওগুলো বানাই, এটা তো হচ্ছে যারা প্র্যাকটিস করে তাদের জন্য। তারা শিখবে, আমরা নলেজ শেয়ার, মানে যারা সার্ভেন্ট নিবে তাদের জন্য তো না। কারণ আপনি হয়তো এইবারে রিটার্নটা আপনি শিখে গেলেন যে এইভাবে দিতে হয়। কিন্তু পরের বার যখন আপনি এভাবেই গেলেন, কিন্তু আপনি তো আইনের চেঞ্জটা জানলেন না, ইফেক্টটা জানলেন না। তো পরে তো আবার যার কাছে আসবেন সে তো এরকম করে নিবে। তো লাভটা কোথায়? মানে আমার কাছে এটা মনে হয়, আমি বোঝানোর চেষ্টা করি যে এটা আপনার জন্য হচ্ছে সময়ের অপচয়। ভাই এই রিটার্ন এই ইয়েটা মানে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কতদিন আগে করছিল? মানে যে হিস্টোরি এটা 2000 এর সময় করেছিল। হ্যাঁ, 2000। এটা তো হবেই, কারণ হচ্ছে কি 2021-এর আগে আপনার অডিট রিপোর্ট কিন্তু দুই তিনটা করতো, একটা ট্যাক্সের জন্য করতো, একটা ইসের জন্য করতো, আপনার মানে অডিটের জন্য করতো, আর একটা ব্যাংকের হ্যাঁ, জন্য করতো। আরেকটা ইস্যু কি হয়েছে জানেন, এটা হলো যে এখন তো ডিবিএস এর মাধ্যমে আপনার যারা অডিট করে ওদের তো ইনফরমেশন গুলা দিতে হয়। ডিবিএস এ আপনি যখন সার্চ দিবেন কোন ফার্ম করেছে ডিটেল চলে আসে, আগে তো এটা ছিল না। তো মন গড়া একটা রিপোর্ট করে দিত, খালি অডিট করছে এই জিনিসটা। তো মন এই গড়া জন্য রিপোর্টের চেয়ে বড় জিনিস কি, আগে একটা দেখা যায় লিমিটেড কোম্পানিও আপনার 2-3টা অডিট করতো, অডিট রিপোর্ট তৈরি করতো, ব্যাংকের জন্য একটা, লোনের জন্য একটা, এই ট্যাক্সের জন্য একটা, পরে রাইট রাইট। ফার্মের জন্য একটা। এটাও হইতে পারে ওই সে ফার্মের দোষ আসলে না, আসলে হচ্ছে কি যে জমা দিছে, হ্যাঁ, সে আসলে কোনটা দিতে হবে সে সেটা বুঝতে পারেনি। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনোদিনও নিজের গায়ে মানে আপনার ব্ল্যাক লিস্ট করতে চাবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি আমাকে এইটুকু বলেন, এই যে মার্চ হলো 5টা ব্যাংক হুম, যারা এখানে অডিট করছে, বাংলাদেশের ভালো ভালো সিএ ফার্ম। হ্যাঁ, হুম। তো এই যে এখন যে গভর্নমেন্ট বলতেছে এফএস যেটা যে ফিক্সড অ্যাসেট দেখাইছে, টোটালি এটা মানে ফ্রড। আপনি কি বলবেন, বলেন ভাইয়া। শোনেন একটা কথা বলি, বাংলাদেশে এখন এটা তো আমি এই কথাটা আসলে আমি এখানে বলতে যাচ্ছি না, এটা বলা ঠিক হবে না এই ধরনের কথাবার্তা। এর জন্য এটা তো এটা ভাই বলতে পারেন, ভিডিওতে এটা কাট করে ফেলবো। শোনেন একটা কথা বলি, বাংলাদেশের আইনে সবই সম্ভব। এক, গভর্নমেন্ট যেটা চায় সেটাই করতে হয়। আর দ্বিতীয় জিনিস হইলো গিয়ে আপনার একটা সিঙ্গেল পার্সন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবেন না যে নিজেকে ব্ল্যাক লিস্ট করবে। কারণ হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বলি,
সেটা হচ্ছে গিয়ে এখন আপনি কোনো অডিট রিপোর্ট করলে এটা ডিবিএস দিতে হয়, ডিবিসি দিতে হয়। ডিবিসি দিলে পরে এইটা আবার ওই এফআরসি মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এইটা আবার চেক করে। চেক করার পরে তাকে আবার নোটিশ দেয়। এত মানে এই ২১ সালের পর থেকে এত সোজা না ব্যাপারটা। এর আগে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এখন আপনার মানে একজনের উপরে আরেকজন অডিট করে, যে সাবমিট করতে তাকে আবার আরেকজন অডিট করে এফআরসি, এটা রাইট? এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা দিয়ে অনেক মানে গত ৩-৪ বছরে কতজনকে যে কত ধরনের আপনার ইয়ে দিছে, মানে কত ফার্মরে যে আপনার ব্ল্যাক লিস্ট করছে, ওদের তাহলে ভাই করতে ওই যে দিবে না। ব্যাংক যেটা করলো, যারা করছে অডিটটা, ওদের কেন ব্ল্যাক লিস্ট করে নাই ভাই? এটা কি হয়েছে তাহলে? ভাই এটা শোনেন, ব্যাংকের অনেক ঘটনা আছে। ব্যাংকে আপনি দেখেন এই যে ৫টা ব্যাংক, একটা ব্যাংক আছে আপনার 25% হচ্ছে গিয়ে আপনার সম্ভবত টোটাল যে ইয়ে আছে আপনার ওই কি যেন বলে ঋণ, ওর নাকি 25% টোটাল ঋণ। কোন ব্যাংকটা জানি, এক্সিম ব্যাংক না কি ব্যাংক। তো ওরেও এই ৫টা লিস্টে ফেলাইছে। এর চেয়ে তো খারাপ তো লিস্টে আছে আপনার বেসিক ব্যাংক আছে, তারপর অন্যান্য ব্যাংক আছে। তো ওকে কেন ফালাইলো? মানে ভাইয়া ওই যে গ্লোবাল ইসলামী ব্যাংক, এটা তো হ্যাঁ। শেয়ার বাজার লিস্টিং কোম্পানি। আপনি ওর এফএস টা দেখেন, আপনি যদি ওর এফএস টা দেখেন, হুম, হুম। আপনি থান্ডার্ড হয়ে যাবেন। এত প্রফিট, এত সুন্দর এফএস করেছে। কিন্তু ভাইয়া এখন যে অবস্থা, বলতেছে ওর অ্যাসেট থেকে তো লাইবিলিটি ডাবল। তো আসলে মানুষ এটা যারা ভাই হয়েছে কি, আপনি প্রফিট তৈরি করা একটা জিনিস, লায়াবিলিটি হওয়া আরেক জিনিস। আপনার ব্যাংকের প্রফিট হইছে, ইনকাম স্টেটমেন্টে প্রফিট হইতে পারে। তারপর আপনি উইথড্রল করে নিছেন বা আপনার করছে, তখন তো লায়াবিলিটি বেড়ে যাবে। একটা জেনারেল শেয়ার হোল্ডারটা তো বেসিক্যালি এফএস দেখেই, আর্নিং পার শেয়ার ওরা দেখেই তো হ্যাঁ, ইনভেস্ট হ্যাঁ, করবে। সেইটাই হইছে ঘটনা। এখন আপনি যদি ওইটাই আপনার ফ্রড হয়, তাহলে আপনি কিভাবে বলবেন এখানে আসলে যারা, আমরা তো বিলিভ করি যারা প্রফেশনাল সিএফ আমরা একটা ট্রু আর ফেয়ার ভিউ একটা রিপোর্ট দিবে, ওইটা বিলিভ করে আমরা আমাদের টাকাটা ইনভেস্ট করব। না, কিন্তু যারা ওইখানে যখন fraud যারা হয়, আমি আমি যারা মনে হয় দুজনের মাঝখানে একটু বলা উচিত, কারণ এই আলোচনাটা যদি আমরা করি এটা কন্টিনিউ প্রসেস, শেষ হবে না। কিন্তু আমি এইটুকু বলবো, আপনি শুধু সিএ ফার্মে না, যেহেতু আমরা সিএ সিএম এ প্রফেশনাল আছি, ট্যাক্স বেডের প্রফেশনাল, তো দেখা যায় অনেকগুলা জিনিস হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে করতে হয়। হুম, হুম। আর আমরা যেহেতু ফুল টাইম এদের কাজ করি, সেই হিসাবে অনেকগুলা জিনিস আমি না করলে আরেকজনে করবে, আরেকজনে না করলে আরেকজনে করবে। এই হিসাবে কি হয় যে ক্লায়েন্টের জন্য, কাজ থাকার জন্য অনেক কিছু করা হয়। এই যে আপনি বললেন এফআরসি, অনেক কিছু হচ্ছে। তারপরে কি আপনি কোনো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ট্রু অ্যান্ড ফেয়ার বলা সম্ভব না। না, এটা সম্ভব না। 80% না, সম্ভব। তারপর আপনার একটা ব্যাপার আছে। এখানে তো আপনার ম্যাটেরিয়ালিটির একটা আছে না, হুম। ডেফিনিশন আছে না? আপনাকে এই পর্যন্ত আপনি যেতে পারবেন। এর বাইরে গেলে তো আপনি তো আসলেই নিজে একজন কালপিট। এটা সোজা কথা। ম্যাটেরিয়ালিটি ইস্যু আছে না? যে আপনি এই পর্যন্ত এটা ইগনোর করতে আপনি পারেন। মনে করেন যেগুলা হচ্ছে এ ক্যাটেগরি ফার্ম, ওরা রিস্ক কম নিতে চায়। তা হুম, আপনি হুম। তাদের কাছে গেলেন না, আপনি সি তে গেছেন। সি বলতেছে আমার কাছে ক্লায়েন্টই নাই। আরে রিস্ক কেমন, আমার তো সার্ভাইভ করতে হবে। তো না, সেই হিসাবে আপনার মতো সিতে করে আবার দিল। বড় ব্যাংক তো কোনোদিনও বি সি তে যাইতেই চায় না ব্যাংক। ঠিক না আছে? ওইটা বাদ দিলাম, ব্যাংক তো ব্যাপারটা ভিন্ন। কারণ ব্যাংক অনেকটা এপাশ ওপাশ করতে পারে। কারণ হুম। আপনার যে ডিফল্ট লোনের ব্যাপার থাকে, এটা যদি আপনি মিসম্যাচ করেন, লাভ দেখানো তো কোনো মানে ব্যাপারই না। হ্যাঁ, সেটাই। আপনি ওই যে এইভাবে বলতেছেন টাকা পাবেন না। ওই যে কোন ব্যাংকে না কিসে দেখা যাচ্ছে ডিফল্ট লোন কনসিডার না করে বিরাট অঙ্কের প্রফিট চলে আসছে। আপনি একটা জিনিস জানেন কিনা জানি না, অনেক ব্যাংকে এটা কেটে দিয়েন। অনেক ব্যাংকে মেইনলি নিয়ম কি, আপনার এফডিআর টা আপনার নিজের অ্যাকাউন্ট থেকে আপনার এফডিআর হবে, ঠিক না? হুম। কিন্তু অনেক ব্যাংকে আছে ব্যাংকের নিজস্ব নামে এফডিআর করে আপনার এফডিআর টা, এটা জানেন আপনি? তো এইখানে একটা বড় ফ্রড না? আপনি বুঝতে পারছেন। এটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে বাংলাদেশ বিমান। হ্যাঁ, রিসেন্টলি তারা যা দেখাইছে। সেটাই তো। না, ব্যাংকে কিন্তু এটা ঘটে। এটা কিন্তু ঘটে না, ম্যাক্সিমাম ব্যাংকে আছে এটা। হুম। এগুলো আসলে সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব আসলে এটা একটা বড় ইমপ্যাক্ট পড়ে শেয়ার মার্কেটে। আমরা যারা শেয়ার মার্কেটে রিলেটেড, আর তারা আসলে জিনিসটা মানে খুব আসলে ভাইয়া কি মানে জেনারেল যারা শেয়ার হোল্ডার, ওরা কিন্তু বেসিক্যালি মানে বিলিভ করে, যারা অডিট ফার্ম আছে প্রফেশনাল, ওরা যে সুন্দরভাবে রিপোর্টটা দিবে, আমি বিলিভ করে আমার টাকাটা ইনভেস্ট করবো। কিন্তু ওইখানে যখন কনফিউশন থাকে, তখন তো ভাই আর কিছু করার নাই, মরার উপরে খারার গা। এটি সবচেয়ে বড় প্রবলেম ভাইয়া আমাদের দেশে, বুঝছেন ভাইয়া? এখন ধরেন লেটস সে ভালো ভালো এক ক্যাটাগরি, যেমন হোসেন আপনার হুদাবাসি, হ্যাঁ, ওরা তো ভাই ফ্রড করবে না, ওরা তো জানে আমার একটা রেপুটেশন আছে। কিন্তু
অনেকে আছে এটা করতেছে, আমি নাম বলতে চাই না, কিন্তু করতেছে ভাই, এটা খুব আসলে ভাই সি ডেঞ্জারাস একটা ক্যাটাগরি জিনিস। ফার্ম গুলো করে, কিন্তু মানে আপনার আকাশ পাতাল যেটা আছে সেটা মনে হয় না যে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাধারণত বা কস্টিং এ যারা আইসিএম এর এফসিএম এ আছে এরা সাধারণত এখানে সিগনেচার করতে চায় না। এটা ফ্রড ভাবে ভাইয়া সিগনেচার মৃধা ভাই এখন শুনেন ভাই, এগুলো আসলে বিলিভ করতাম। আসলে এই যে 5টা ব্যাংক যখন মার্জ হয়েছে না, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন স্টেক হোল্ডার, আমরা তো বিভিন্ন টকশো দেখি, যখন কথাগুলো বলে না ভাইয়া, আপনি এখন জিজ্ঞেস করেন মানুষের কাছে পার্সপেক্টিভ কি বলে মানুষ, আগে এগুলো মানুষ বিলিভ করতো, এখন মানুষ ভালো ভালো ছাড়া মানে এগুলো এখন বিলিভ করতে চায় না, এখন এফএসও মানুষ বিলিভ করতে চায় না, এরকম পজিশনে চলে আসে বাংলাদেশ। খুব বাজে একটা সিচুয়েশন, আপনি দেখেন ভাইয়া। দেখছি আছে অনেক আছে, অনেকে নতুন আপনার আইন মানে না, করে না, টাকা ইনকাম করে চলে যাবে, অল্প কয়েকদিন রিটায়ার্ডে আছে এরা করে। কিন্তু আপনি ব্যাংক যে বলছে, ব্যাংক তো সাধারণত আপনার একটা নিয়মই আছে যে আপনার ওই ফার্মে মানে যে ফার্ম করবে ওই ফার্মে মিনিমাম 5 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকতে হবে, এরকম সম্ভবত একটা আছে, ঠিক আছে। আপনি তো ভাইয়া দেখবেন অনেক ফার্ম যে সি ক্যাটাগরি বা অন্যগুলা, স্বাভাবিকভাবে দেখা যায় ওদের তো এত ক্যাটাগরি নাই, তার মানে ব্যাংকে যেগুলোতে যাচ্ছে মোটামুটি একদম খারাপ ফার্ম এরকম না। হ্যাঁ সেটাই আমি বলতেছি, তাহলে এটা কিভাবে সম্ভব? এইখানে আমাদের কনসার্নের বিষয়, এটা কিভাবে সম্ভব, এটাই কনসার্নের বিষয় ভাইয়া। আপনি এখন চিন্তা আপনি করে ভাইয়া, এখন আপনি কাকে বিলিভ করবেন? আপনি কি সেন্ট্রাল ব্যাংকে বিলিভ করবেন না সিএ ফার্মকে বিলিভ করবেন? আপনি বলেন ভাইয়া। আপনি যেহেতু সানাল ভাই কর্পোরেটে আছেন, তাহলে আমার মনে হয় বিলিভ কি করা উচিত না করা উচিত কতটুকু করা উচিত বোঝা যায়। এইটাই আর কি ওদেরকে দোষ দিলাম না, আমরা ভাই। আমাদের ক্লিয়ার নেই বলতে পারি। আমি তো এই যে রাসেল ভাই তো মনে করেন সিএমএ তে আছে, আমি আইসিবি তে আছি, তা আমার 3-4 জন ফ্রেন্ডই আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এগুলো মনে করেন যেমন এই যে আপনার যে ইভেলির যে শেষে যে অডিটটা করলো, এখানেও কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, হ্যাঁ, এখানেও আমার ফ্রেন্ড আছে। তো ইন্টারেস্টিং, হুম খুবই ইন্টারেস্টিং ভাই। তাহলে ভাই আপনার তো হিউজ এক্সপেরিয়েন্স, হিউজ এক্সপেরিয়েন্স। না আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারিনি, তবে এদের সাথে কমিউনিকেশন করলে একটা বোঝা যায়, 2-4 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকলে ভাই আমি হতে পারিনি আপনি কিন্তু আপনি যদি ইভালের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আর পৃথিবীর কিছু লাগবে না ভাই। ঠিক আছে, এই আর কি, মানে ঘটনাটা এরকমই আর কি। ঠিক আছে রাসেল ভাই, আগা এগুলো বললে ওকে, অনেক বড় হবে। হ্যাঁ এই পোর্শনটা আমি ইনশাল্লাহ কেটে দিব, ওইটা রাখবো না, এই কারণে হ্যাঁ ওপেন সোর্স ডিসকাশনে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তো পার্টনারশিপের ক্ষেত্রে আমরা যখন আগেও কিছু কথাবার্তা বলছি, আজকেও কিছু কথাবার্তা বলবো। তো এখানে হচ্ছে যেহেতু পার্টনারশিপের আরেকটা ব্যাপার হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হয় একদম মানে ব্যক্তির মতো। মানে আমরা যেটা স্ল্যাব রেটে ক্যালকুলেশন করি এরকম করে হচ্ছে ফার্ম অথবা ব্যক্তি সঙ্গের আয়েরও একটা করা হয়। তো সেক্ষেত্রে ফার্ম যখন ব্যক্তিগতভাবে ট্যাক্স দিয়ে দেয়, এই ট্যাক্সের দেওয়ার পর যে ইনকামটা ব্যক্তির কাছে আসে, তো সেটা কিন্তু মোট যে নিট ট্যাক্স ক্যালকুলেশনের ব্যাপার আসে, ওখানে কিন্তু ওই ব্যক্তি ক্যালকুলেশন করে। তাই ও যদি পার্টনারশিপ ফার্মের যদি যে ইনকাম এটা যদি রিবেট না নেয় তাহলে কিন্তু ডাবল ট্যাক্সেশন হয়ে যায়। আর আইনে কোথাও হচ্ছে ডাবল ট্যাক্সেশনের ঐরকম সুযোগ দেয় নাই। সবসময় আমাদের বলছে ইগনোর করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের বলছে যে আমরা একটা গড় হারে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে রিবেটটা পাইতে পারি। এটা আমরা আগে বলছি, যেটা ধারা মানে একটাও ছিল যে গড় হারে কিভাবে পেতে হয়। যেটা বলছে ক ইনটু খ বাই গ, যেক্ষেত্রে ট হচ্ছে গড় হারে গড়। মানে এখানে হচ্ছে প্রথমে গড় হারে কতটুকু হবে? এটা হচ্ছে সহজভাবে বলতে গেলে ও যেটা মোট যে ট্যাক্স আসে মোট ইনকামের উপর, এই মোট ইনকামটা দিয়ে ওই ট্যাক্সটাকে ভাগ করলে তারপর হচ্ছে পার্টনারশিপ ফার্ম থেকে যতটুকু ইনকাম ছিল এটা দিয়ে গুণ করলে হচ্ছে তখন আমরা একটা রেশিও বা একটা অনুপাত পেয়ে যাবো যে পার্টনারশিপ ফার্মে কত টাকা ট্যাক্স রিবেট পাবে। এটা একটা উদাহরণ দেওয়া আছে আয়কর নির্দেশিকা 14 নম্বর ম্যাথে। তো দেখা যায় একটি ফার্মে হচ্ছে 1/3 অংশের অংশীদার মিস্টার তুহিন সাহ। তো দেখা যায় ২০২৫ তারিখে সমাপ্ত আয় বর্ষে ফার্মের মুনাফা হয়েছে হচ্ছে ৯ লাখ টাকা এবং কর পরিশোধ করেছে এত টাকা যতটুকু ফার্মের দরকার। তাহলে তুহিন সাহ পেয়েছে হচ্ছে 1/3, সে পাইছে ৩ লাখ টাকা। এছাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত গৃহ সম্পত্তির নিট আয় ছিল ৩ লাখ টাকা। সংশ্লিষ্ট কর বর্ষে করদাতা ২ লাখ টাকা সঞ্চয়পত্রই ছিল। তো এখন আমাদের দেখলাম যে মোট আয় হচ্ছে তার হচ্ছে ৬ লাখ টাকা। তো এরপর যখন আমরা এর উপর ট্যাক্স ক্যালকুলেশন করলাম, করার পর দেখলাম
মোট আয়ের উপর তার ট্যাক্স আসতেছে হচ্ছে 20,000 টাকা। ফার্মের অংশীদার আয়ের জন্য করদাতা যে কর রেয়াত বা ফার্মের করাকৃত আয়ের অনুপাতিক যেটা পাবে, সেটা যদি আমরা এই সূত্রের আলোকে বসাই, তো তার ট্যাক্স আসতেছিল কত? 20,000 টাকা। তার মোট ট্যাক্সেবল ইনকাম ছিল কত? 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা ছিল মানে তার এমনি ইনকাম। ফার্মের ইনকামটা, মানে জাস্ট হচ্ছে ফার্মের রেশিওটা কত? 6 ডিভাইডেড বাই যদি আমরা 10 এ মানে হাফ চলে আসতেছে। তাহলে হাফ ইনকাম ছিল হচ্ছে ফার্মে। তাই দেখা যায় ট্যাক্সের হাফও চলে যাচ্ছে রিবেটে। তার মানে তাকে আর দিতে হবে হচ্ছে 10,000 টাকা দিতে হবে। তারপর এখানে রেয়াত গণনা, তার আবার রেয়াতেরও ব্যাপার আছে। তো রেয়াত তো আমরা অলরেডি জানি কিভাবে গণনা করতে হয়। দেখা যায় সে হচ্ছে রেয়াত ৩ টার মধ্যে রেয়াত পাচ্ছে কত? ৯,০০০ টাকা রেয়াত পেয়ে যাচ্ছে। তাহলে ৯,০০০ টাকা তার ট্যাক্সেবল ইনকাম মানে ট্যাক্স পেয়েবল আসতেছে 10,০০০ টাকা। কিন্তু ৯,০০০ টাকা রেয়াত পেলেও পুরো রেয়াতটা সে উপভোগ করতে পারবে না। কারণ তাকে মিনিমাম কর ৫,০০০ টাকা হচ্ছে তাকে দিতে হবে। তো এইটুকু হচ্ছে আজকে ৩ টা পার্টের আলোচনা ছিল। আমাদের যদি এই রিলেটেড প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষের দিকে যাব, শেষ করে দিব। আর যদি প্রশ্ন থাকে করতে পারেন। ভাইয়া এটা তো একটা ম্যাথ তো করাবেন না সবগুলো, না এইটাই ম্যাথ? এটাই মানে এটা যেহেতু আমরা অলরেডি না। হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি বলছি, প্লাস তারপরে মানে ২ বার দেখানো হইছে বলা যায়। ২ বারে এটা হুম, থার্ড টাইম হয়ে যাচ্ছে। হুম, আমরা ই-রিটার্নেও সেম জিনিসগুলো বলে আসছি। তার মানে আস্তে, আস্তে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এইটার পেজগুলো একটা এক্সেল ফরম্যাট যদি দিতেন ভালো হতো। এটার আসলে ঐরকম মানে এক্সেল ফরম্যাট আমি করি নাই। যদি পার্টে আমরা যখন দেখাইছিলাম ট্যাক্সের যে ক্যালকুলেশন ওখানে জাস্ট দেখানো। মানে আপনারা এই জাস্ট শুধু এটা জেনে রাখবেন যে ঐরকম কেস যদি আসে তাহলে আমরা যেহেতু হচ্ছে এটা এক্সেলে এত দরকার লাগতেছে না। আমরা ইজিলি আবার ই-রিটার্ন এ করতে গেলেও দেখা যায় সহজে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। জাস্ট মানে আপনি এরকম করে ক্যালকুলেশন হয় এই জিনিসটাই মাথায় রাখার জন্য আমি সবগুলো জিনিস নিয়ে আসছি আলাদা করে। সোল্টেড এর একটা ম্যাথ রাখছি পার্টনারশিপও যাতে ম্যাটেরিয়ালটা আপনার কাজে লাগে। আচ্ছা ভাই, ওকে, ওই যে একটু আগে যে দেখাইলেন, ওই যে মানে একটা দেখালেন স্টেশনারি একটা মানে ম্যাথ, হুম, হুম। স্টেশনারি এগুলো দোকান টোকানে সাধারণত একটা প্যাকেজ ভ্যাট থাকে না, না সেটা উঠে গেছে? প্যাকেজ ট্যাক্স থাকে না? না, এখন প্যাকেজ ট্যাক্স এর বা ভ্যাট এর ওরকম নাই। ওটা টার্নওভার ট্যাক্স এর আছে, ভ্যাট আছে। তো টার্নওভার এর মধ্যে যাইলে যেটা হয় টার্নওভার এরটাতে পড়বে, না হয় দেয় না তো ওরা turnover। আগে দেখতাম যে ওই যে 15,000 টাকা না কত টাকা, 10,000 টাকা এক এক এরিয়ার জন্য না, না ওইরকম উঠেছে। এরকম এখন চলে না। এখন তো আচ্ছা হচ্ছে অনেক চেঞ্জ হইছে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা না ভাই, ওইটা আপনি আছে কিনা কি এর জন্য বলতে। টার্নওভারটা যদি ও ট্যাক্সটা দেয় তখন কি ইফেক্ট হবে যদি পার্সোনাল এখানে হয়, এটা কিভাবে? টার্নওভার এর উপর ট্যাক্স আসে না ভাই। টার্নওভার হচ্ছে ভ্যাট এর আলোচনা। আর ওর তো এরকম করে হ্যাঁ, ক্যালকুলেশন করে যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলে সে ট্যাক্স দিবে, আর যদি না হয় তাহলে তো নাই। ওইটা আর ব্যাটের হয়, রাইট রাইট। হ্যাঁ, ওইটা হচ্ছে বেট এর পার্ট। আর বেটে এই ধরনের দোকানদার যেহেতু টার্নওভার ১০ কোটি টাকার নিচেই থাকলে মানে অনেক বাধা নিষেধ ওদের দিকে কম থাকে। কিন্তু ট্যাক্সেরটা থাকে। ওকে, তাহলে আজকে এইটুকুই। দেখা হবে তাহলে কালকে। একটু একটু একটা কোশ্চেন আছে, যদি বাই দ্য ভাই এর পারপাস আমার এই বিজনেস করতে গিয়ে যদি টিডিএস ইস্যু থাকে বা কেউ কেটে রাখে সোর্সে, তখন তো আমি অ্যাজ ইউজুয়াল এটা রিবেট নিতে পারবো ওইখান থেকে, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি ট্যাক্স যখন কাটবে শুধু আপনি ব্যাটের ক্ষেত্রে পারবেন না। ব্যাটে যদি অনেক কোম্পানি কমপ্লায়েন্স করতে গিয়ে এদেরও ব্যাট ট্যাক্স কাটে যদি ওরা কখনো এগ্রি হয় না। তো ব্যাটটা ওরা কারণ ব্যাটটার তো বেনিফিট নিতে পারবে না যেহেতু ব্যাট রিটার্নও দেয় না, কোনো কিছু নাই। জি তো জি। ট্যাক্সে তো মালিকের যে এখানে তার যে ট্যাক্সটা আসছিল এখানে সে অ্যাডজাস্ট করতে পারতো। ধরেন ভাই আমি যদি ব্যাটের টাকাটা অ্যাড করি, যদি আমি প্রাইসিংটা করি, কস্টিংটা ওইভাবে, তাহলে কি ইফেক্টটা হবে? ওটা তো করা যাবে না ভাই, ওটা তো আমি করতে পারবো আমার মতো। ব্যাটটা আপনি ব্যাট তো প্র্যাকটিসও করেন না। আপনি ব্যাটটা কোন যুক্তিতে করেন? না, আমি এটা কেন বলতেছি, আমি তো আর ব্যাটের টাকাটা নিতে পারবো না, আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং না, বা আমার যে সিস্টেমেটিক যারা আছে রিবেট নিতে পারে, এখন আমি তো করতে পারবো না। এখন ধরেন যদি ব্যাটের টাকাটাও আমার কাছে কেটে রাখে তাহলে তো আমার প্রফিট থেকে চলে যাবে।
হ্যাঁ, এই কারণেই তো ছোটগুলাতে দেখা যায় কোম্পানি নিচ থেকে গ্রস আপ করে আমরা যারা অনেক এক্সপেন্সিভ করে করতে হয়। মানে কোম্পানি কম প্রাইসের জন্য। ভেটেনারি তো বলতেছে যারা প্র্যাকটিস করে না, মানে নন রেজিস্ট্যান্ট, নন রেজিস্টার তাদের থেকে আপনি কিনবেনই না। যদি কিনেন আপনি দায়ী থাকবেন, ওই ব্যক্তি দায়ী থাকবে। তো ওই ব্যক্তি তো আর দায়ী থাকবে না, ও তো ব্যাট প্র্যাকটিসই করে না। তার দায়ী ঘুরে, ঘুরে আপনিই হচ্ছেন। হ্যাঁ, যেমন ধরেন আমাদের কোম্পানি একটা পার্সনের কাছ থেকে সে কার্টুন কিনে, হ্যাঁ, তো তার সেটা আপনার সোল প্রপার্টি বিজনেস, হ্যাঁ। এখন আমি তাকে বলি ভাই আপনার আমাকে মোশক 6.3 দিতে হবে, এখন সে বলতেছে না এটা তো আমি দিতে পারবো না, হ্যাঁ, বুঝছেন, দিতে পারবে না কারণ আমি এটা রিবেট নিতে পারবো না, আমি কিভাবে দিব এটা, কয় তাহলে এটা আমার পার্সোনাল ইয়েতে দেখাই দেন, কিন্তু ব্যাটের টাকা তো ভাই এটা তাহলে কি হবে, কয় ব্যাটের টাকা আপনি দিয়ে দেন, বা টিডিএসটা কেটে রাখেন। তো এখন যেহেতু একটা ভ্যালুয়েবল একটা ও একবার কোয়ালিটি ভালো, বুঝছেন ভাই, এখন কোম্পানিও চাচ্ছে ওর সাথে বিজনেস করতে, তাহলে এটা কিভাবে এখন এটা সলিউশনটা করা যায় ভাইয়া, যদি আমি ওর সাথে বিজনেস করতে চাই? এটার জন্য স্পেশালি আমি নিজেই পাগল ভাই। আপনি আমার কাছ থেকে আবার সলিউশন আশা করতেছেন। মিটিং ফিটিং দিতে, দিতে মানে অবস্থা খুবই খারাপ। সাপ্লাই চেইন এটা ওইটা। তবে আমি যেটা বলি মানে প্রাসঙ্গিক কথা বললে, তো স্বাভাবিকভাবে হচ্ছে ওরা যেহেতু একটু যদি বুঝদার হয় ওরা ব্যাটের বেনিফিটটা পাচ্ছে না। যেহেতু লেস দেন 15% ব্যাট যারা প্র্যাকটিস করে এমনিই তারা পায় না। যেহেতু ওরা আবার সোর্সে ব্যাট দেওয়ার ঐরকম হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার যদি ইফ ইউ হ্যাভ নো অল্টারনেটিভ, সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি কোনো অল্টারনেটিভ নাই থাকে, তাহলে অবশ্যই তোর থেকে আমার সাপ্লাই নিতে হবে। আমাকে গ্রস আপ করে কোম্পানি মানে এক্সট্রা যে ব্যাট এবং ব্যাটের পার্টটা যদি হয়, তাহলে এটা কোম্পানির এক্সপেন্সের আওতায় আসবে। সেটা দিতে হবে আপনার কমপ্লায়েন্স এর জন্য। তা আপনি Right, আজকে যদি বলছেন না। এখন এটাই করতে হচ্ছে কারণ আমি আমার ওই কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্টটা পাচ্ছি না আরেকটা সোর্সে ভাই, এখন আমার তো কমপ্লায়েন্স মেনটেন করতে হলে তো এটা করতে হবে, তো এখন ওইভাবেই করতে হচ্ছে আর কি, আপনি যেটা এখন বললেন। জি ভাই, আচ্ছা বন্ধু, আনরেজিস্টার্ডে দেখাই দিবেন 21 নম্বরে 20 নম্বরে দেখাই দিবেন নোট। সানোয়ার ভাই ওনার কি 6 মানে বিন আছে আপনি যার কাছ থেকে নিচ্ছেন? না ওনার বিন নাই, ওনার জাস্ট হলো বিন নাই তো। সোল। হ্যাঁ, বিন না হলে তো তাহলে আপনি ওই যে বললো না যে সেক্ষেত্রে আপনি 20 নম্বরে দেখাই দিবেন। ভ্যাটটা প্রদানে দায়ী থাকবেন আর কি। আর যদি ওনার বিন থাকে, তাহলে আপনি ওনাকে যদি মানে যতটুকু নিজের থেকে বুঝা টুঝা দেন যে আমাকে 6.3 দেন, কারণ দিন শেষে ভ্যাটটা তো আপনিই দিবেন, হয় আপনি কেটে রাখবেন, আর না হলে তার মানে দেখা যাচ্ছে সে যদি আমার থেকে চালান না দেয়, আপনি নিজে মূসক পরিশোধে দায়ী থাকবেন। দিন শেষে আপনাকে দিতে হবে, কোম্পানিকে দিতে হবে বেসিক্যালি, বা না, সর্বশেষ কিন্তু ভোক্তা। ওইটা ঠিক আছে, কিন্তু ফর্মালিটি অনুযায়ী যে পেপারস গুলা 6.3 এটা তো প্রসেস করা যাচ্ছে না। না ওরা তো বিনই এটা নাই, এটা কি প্রসেস করবে? ওইটা তো আনরেজিস্টার্ডে দেখাই দিবেন, 20-এ দেখাবেন আর 27-এ অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। ওনার তো বিন থাকলে না একটা প্রসেস ছিল, বা উনি ইস্যু করতে পারে, বা এটার আপনার 6.3 নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। আপনি তো 6.3 আসছে, সেই হিসেবে আপনি কমপ্লায়েন্স। আর ভাইয়া বলতেছে দেখানো, ভাই দেখানো তো ইস্যু না। ইস্যু হচ্ছে কোম্পানি যখন এক্সট্রা ভাবে এটাকে পে করতেছে, তখন কোম্পানি ভাবতেছে যে আই হ্যাভ টু পে মোর। রাইট সেটা যদি মানে ইনক্লুডেড থাকতো তাহলে এজ ইউজুয়াল প্রসেস। 50% যারা সাপ্লাই দিচ্ছে মানে ম্যানুফ্যাকচারার, তাদের ক্ষেত্রে তারা তো ইনক্লুড করে প্রাইসিং করতেছে, তাদের নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু যখনই বলা হচ্ছে আফটার এফএস প্রিপারেশনের আগে যখন আমরা কমপ্লায়েন্স ইস্যু নিয়ে ক্যালকুলেশনে বসি, তখন আমাদের মাথা খারাপ হয় যে আমাদের বিডিএস টিডিএস এর পরিমাণ এত কোটি আসতেছে। তখন যখন ম্যানেজমেন্টকে আমরা ইনফর্ম করি, তখন বুঝেন আপনার অবস্থা কি। রাইট ভাই, এক্সপেন্স দেখাইতে হলে আপনাকে টোটাল কমপ্লায়েন্স মানতে হবে, এখানে টিডিএস বিডিএস এর ইস্যু আসবেই। যখন আপনার হিউজ অ্যামাউন্টে আসে, আপনি যখন পারচেজ করতেছেন নন রেজিস্টার, ভ্যাট ট্যাক্সের থেকে ভ্যাটের ইফেক্টটা দারুণ ভাবে আসতেছে। কারণ আপনার সাপ্লায়ারের এটলিস্ট হচ্ছে 10% বিডিএস এর আওতায়। তো এটা যখন নিজে বেয়ার করবেন, আপনি বুঝছেন 100 টাকার জায়গায় আরো আপনাকে 10 টাকা করে বেশি, তাহলে আপনার এক্সপেন্সের উপর এটা কতটা ইম্প্যাক্ট পড়তেছে। আর যদি সিস্টেমেটিক্যালি একসাথে হয়ে যেত, তাহলে কিন্তু এতটা নজরে আসতো না। আমি রিবেট নিয়ে নিতে পারতাম তাই এই টাকাটা। রিবেট তো এটা পাওয়া যেত না, মানে রিবেটের কথা না, কারণ রিবেটের সাপ্লায়ার থেকে আপনি সবকিছু কিনতে পারবেন এরকম না, এটা সম্ভব না। আর সব জায়গাতে কিনতে হয়, আপনি কিছু তো করার নাই ভাই। এখন ভাইয়া আপনার নতুন তো আপনার একটা নিয়ম করছেন, আপনার কত টাকা হইলে আপনার ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন, এর বাইরে গেলে এটা ডিসিটি না, এখন তো ক্যাশ ট্রানজাকশন উপায় নাই, ক্যাশ ট্রানজাকশন বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই যে নতুন ফাইন্যান্স অ্যাক্ট আসছে যেটা, এখানে তো ক্যাশ ট্রানজাকশন প্রায় অফ পর্যায়ে চলে যাচ্ছে, মানে অনেক স্ট্রিক্ট হচ্ছে এখন। গত তো 36 লাখ অনুমতি দিছিল, এবার তো কোনোটাই দেয় না।
টোটালি অফ করে দিয়েছে। এটা আসলে মরার উপরে খেলা লাগা, প্যানিক, একবারে টোটালি প্যানিক। আরেকটা প্যানিক হলো না, এই প্র্যাকটিসটা করা যায়। মানে আপনি চাইলে আমি মানে এটা পারা যায়। কিন্তু ইস্যুটা হচ্ছে ওইটা যে আপনার যে লোকে বুঝেই না ব্যাট কি, কিন্তু তার থেকে আমি কোটি কোটি টাকার মালামাল কিনতে হচ্ছে। আই হ্যাভ নো অল্টারনেটিভ। তখন এখন এটা ভাই আপনি ভাই স্টেশনারি এন্টারটেইনমেন্ট এগুলো কিভাবে কি করবেন বলেন রাসেল ভাই? এটা তো ভাই ছোট জিনিস। এটা আর কয় টাকা কিনতেছেন? কিন্তু ধরেন আপনি পুরান ঢাকা যে বলে যে ছোটখাটো দোকান নিয়ে বলে অনেক জায়গায় বসা, কিন্তু এরা টার্নওভার ইয়ারলি ৩০-৪০ কোটি টাকার উপরেও। তাদের থেকে আপনি কমপ্লেইন্স আশা করতে পারতেছেন না। আর মুদি দোকান থেকে আমরা চা নাস্তার কয় টাকার জিনিস কিনি? ধরেন এটা ২ লাখ হইলো। এক দিনে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি ধরেন পুরান ঢাকা থেকে বিভিন্ন স্পেয়ার পার্টস পারচেজ করতে, ওইগুলো তো ব্যাক ট্যাক্সের কথা বললে কয় আগে বাড়েন, বুঝছেন ভাই? হ্যাঁ, আমি বেচবো না আপনার কাছে, কি করবেন? স্যার এই ওরা মেনটেন করে, যেটা আপনাকে দেয় সেক্ষেত্রে সেটা মেনটেন হয় না। ওরা মেনটেন করে, যাদের বিন আছে পুরান ঢাকার ওরা মেনটেন করে, কিন্তু যেটা আপনাকে দিবে সেটা মেনটেন করবে না। একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ওই যে মিনিমাম ট্যাক্স যেটা আপডেট হচ্ছে 1%, এটা কি ফিনান্সিয়াল ইয়ার 24-25 থেকে এটা কার্যকর হয়ে গেছে ফাইন্যান্স সেক্টর ভাইয়া? মানে এবার যে আমরা রিটার্নটা দিব এটাতেও 1% কার্যকর হবে কোম্পানি। রাইট, তার মানে 24-25 কার্যকর হয়ে গেছে, রাইট। রাসেল ভাই ওই জিনিসটা হয়েছে, কোনটা ভাই? ওই যে যেটা ইয়া করলাম 6 শিডিউলে হবে ভাই, হবে। আমি 2 দিন আগেও রিটার্ন সাবমিট করছি। রাসেল ভাই যেটা বলে তো না জানলে আমি বলতাম যে একটু পরে বলবো। আমি জানি দেখে বলছি। হ্যাঁ, না হয়েছে। এবার খুশি, এবার মিষ্টি মিষ্টি খাওয়াই দেন না নজরুল ভাই, না ইনভাইট করেন আপনি। আসেন নজরুল ভাই সিলেটে ট্যাক্স সেভ করছেন ভাই, খাওয়া। নজরুল ভাই কয় টাকা বাঁচলো? হ্যাঁ, বাঁচলো কয় টাকা? বাচ্চা তো খারাপ না, 10% হলে তো তার 20,000-25,000 টাকা ও বাচ্চা। বাবা, তাহলে তো আমাকে ওইটার 10% খাওয়ান তাহলে কিন্তু আমি তোমার থেকে 1% হইলাম না এখনো, উল্টা আমার কাছে 500 টাকা চার্জ করে বসে। না সমস্যা এগুলো নাই, আসেন সবাই ভাই, মিলে একদম সিলেটে ট্যুরে আসেন। ভার্চুয়াল খাওয়ার ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, তাহলে তো হাওয়া খাইতে হইব। খাওয়ানো যাবো, সাজানো যাবো। কারণ ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যাদের কাছ থেকে আমরা ভ্যাট কেটে রাখি রিটার্নে, তাদেরটা কি আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাবো না? হ্যাঁ, বিডিএস যেটা হবে আপনার জন্য ইনক্রিজিং আর যার ওর জন্য ডিক্রিজিং। আচ্ছা ভাই, এখন আমাকে একটা জাস্ট বলেন যে কোনো বাহিরে থেকে যদি আমি কোনো সেবা আমদানি করি, সেক্ষেত্রে এই ভ্যাটটা তো আমি নিজে পে করব। এটা ইনক্রিজিং সেক্ষেত্রে ডিক্রিজিং দুইটাই আপনি করবেন। আচ্ছা, সেটা কোথায় কোথায় ট্রিটমেন্টটা হবে? এটা আপনি প্রথমে হচ্ছে আপনি যেহেতু সার্ভিসটা পে করছেন সেটা আপনি প্রথম দিকে দিতে পারেন। সার্ভিস সেলস এর পারচেজ আর সেলস, মানে এটা মূলত ইনক্রিজিং ডিক্রিজিং এর জায়গাটাতেই চলে আসতেছে। এখন আপনি অ্যাডভান্সমেন্টও দিতে পারেন অথবা পারচেজ আচ্ছা সেলস এর জায়গায় দেওয়া যেতে পারে। তবে আচ্ছা, এখন অ্যাডভান্সমেন্ট আমার একটা সমস্যা হচ্ছে, আমার অফিসের একজন এফসিএম এ আছেন, তাকে আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। সে বলতে যাচ্ছে যে আমি কোনো একজনের কাছ থেকে, মনে করেন আপনার সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলাম 10% দিয়ে, তো ওই প্রোডাক্টটা মনে করেন আমি পারচেস করার সময় আবার আমার সেলস ভ্যাট থেকে আমি একটা রিবেট নিচ্ছি মোটশো 6.3 দিয়ে। এখন আবার যখন আমি পেমেন্ট করতেছি তখন আমি কি করতেছি, তার কাছ থেকে 10% কেটে রাখতেছি ভিডিএস হিসেবে। এখন এই ভিডিএসটা যেটা কাটতেছি সেটা আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাচ্ছি। এখন তাকে আমি বুঝাইতে পারতেছি না কোনোভাবে। সে বলতেছে আপনি একবার ভ্যাট দিছেন, আবার ক্রেডিট নিছেন, আবার কেন ভ্যাট জমা দিছেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখন আমি তার এটা কিভাবে বুঝাবো, আমার একটা সমাধান বলেন। তবে এটা আমি বলি, মানে সেবার ক্ষেত্রে যেটা হয়, ইম্পোর্টের ক্ষেত্রে যেহেতু ইম্পোর্টার নিজেই দায়ী থাকে, যেহেতু যার কাছ থেকে বিদেশ থেকে নেওয়া লোকাল পারচেজ করছি, লোকাল পারচেজের ক্ষেত্রে কি হবে, আমি মনে করেন একটা প্রোডাক্ট কিনলাম একজনের কাছ থেকে ভ্যাট দিয়ে, এখন যার কাছ থেকে আমি ভ্যাট দিয়ে প্রোডাক্টটা কিনলাম সে তো এই ভ্যাটটা সে 6.3 দিয়ে আমাকে দিবে, 6.3 দিবে, সে এই ভ্যাটটা ট্রেজারি করে দিবে সরকারের কাছে। আর আমি কি করবো, যখন এই 6.3 দিয়ে আমি এটা ক্রেডিট নিব, আমার ইনপুট ট্যাক্স থেকে আউটপুট ট্যাক্সটা বাদ দিব। যখন আমি বিডিএস করতেছি তখন তো আবার আমি তার হয়ে ভ্যাটটা জমা দিচ্ছি, এটা আমি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাচ্ছি। এখন সে বলতে যাচ্ছে যে
এটা আপনি কোথাও দেখাবেন না। আপনি তো একবার ভ্যাট দিয়ে কিনছেন, ভ্যাট ক্রেডিট নিছেন, মাইনাস করে গেছেন, জিরো হয়ে গেছে আপনার, আপনি আবার কেন দেখাইতেছেন? ভ্যাট আপনি পরিশোধ করছেন না, তো দেখাবেন না আপনি? আমি তাকে এটাও বলছি এই ভ্যাটটা তো আমার না, এই ভ্যাটটা তো হচ্ছে গিয়ে সাপ্লায়ারের ভ্যাট, এইটা আপনার সে ভ্যাট ক্রেডিট নিবে। আপনি ওর থেকে মাইরা ইয়ে করে দিচ্ছেন, ও ক্রেডিট নিবে। হুম। হ্যাঁ, আমি 6.6 ইস্যু করবো কেটে দিয়ে, এটা 6 ক্রেডিট নিবে। কিন্তু আমি যেটা পারচেজের জন্য যেটা আমি করছি সেটা তো আমি অলরেডি ক্রেডিট নিয়েই নিছি। কিন্তু এখন 43টা সেবার ক্ষেত্রে যদি বলা থাকে যে উৎসকর্তন করতে হবে, সেক্ষেত্রে তো আমাকে উৎসকর্তন করতেই হবে, সেটা তো আমার কোনো ওয়ে নাই। যারা 15% ভ্যাটে প্র্যাকটিস করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের তো আমি কাটি না। যারা 43টা সেবা থাকে শুধু তাদেরটাই কাটি। এত কিছু বোঝানোর পরেও সে কোনোভাবেই বুঝতেছে না। 15% এর নিচে যখন চলে আসে তখন এটা রিস্ক ফ্যাক্টর হয়, মানে ওটা এনশিওরই করতে হয় যে ও ট্যাক্স পে করবে না আমি করব। তো সেই হিসাবে যদি আমার তো একদিকে পারচেজ হচ্ছে, ওকে ইউর পয়েন্ট ইজ রাইট, তারপর যে ট্যাক্সটা দেওয়ার কথা ছিল ওই ব্যক্তি, তখন এটা মানে মিটমাট হয়ে যেত। এখন যেহেতু ওটা আমি পে করছি, তাহলে আমি কি ডাবল সুবিধা তো আর নিতে পারবো না। তো দেখা যায় এটা আমার ইনক্রিজিং করতে হবে, আর ওই ব্যক্তি চালানটা পেয়ে সে ডিক্রিজিং করবে, মানে আমার একটা কাজ একটু বাড়ছে এই আর কি। হ্যাঁ, এখন সে মানে এটা কোনোভাবে তার আমি বুঝাইতে পারি না, সে বলে যে আপনি ভ্যাট বেশি আমি দিচ্ছেন। বলি না ভাই, কারণ একেকজন প্রফেশনাল একেক দিকে দক্ষ হয়, বা কারোর জানা কেউ হয়তো ব্যাটে, কেউ হয়তো ট্যাক্সে, কেউ হয়তো অ্যাকাউন্টস ফিনান্স, হয়তো উনি এই বিষয়ে মানে স্বাভাবিক হয়তো ফিনান্স অ্যাকাউন্টস ভালো বোঝে, অন্যগুলাতে একটু অলরাউন্ডার তো হ্যাঁ, হয় না ভাই। ওটাই আমি তাকে বলছি যে স্যার আপনি দরকার হলে কোনো এক্সপার্টের সাথে কথা বলেন, কনসালটেন্টের সাথে কথা বলেন যারা রিটার্ন সাবমিট করে, আমাকে আপনি গাইড করেন যে কোথায় দেখাইতে হবে। যদি বলেন যে আপনি লজিক্যালি যে জায়গায় দেখাইতে হবে, আমি যদি লজিক্যাল মনে করি অবশ্যই আমি সেই জায়গায় দেখাবো, কিন্তু আমাকে আগে গ্রাউন্ড বুঝাই দিতে হবে যে এই জায়গায় দেখাইতে হবে। এখন বসরা মনে করে ছোটদের থেকে সবসময় বেশি জানে, এই কারণে অনেক সময় কারো হয়তো ইগো বা কারো বিভিন্ন কারণে নিতে চায় না। বেশি কথা বলা যায় না, সে একটু বয়স্ক মানুষ, কথা বললেই রেগে যায়। বুঝতে হচ্ছে এগুলো মানে বসে, কিন্তু বুদ্ধিমান হইলে সে এটা যাচাই করবে, যাচাই করে বলবে যে আমি আই টক উইথ সেভারাল এক্সপার্ট, তারা এই ধরনের মতামত দিচ্ছে, ইউ আর রাইট অর আই এম রং, অথবা আই এম রাইট ইউ আর রং, তারপর একটা সলিউশন দেবে, এটাই তো নিয়ম। আর সেবা আমদানি করি, আমদানি আপনার তো ইসে ক্লোজিং টাকাটা বাড়তেছে না ওই যখন আপনি রিবেটটা নিচ্ছেন? না বাড়তেছে না। বাড়তেছে। আপনি ওইটা যে প্রোডাক্টটা দিয়ে প্রডিউস করতেছেন, মানে আপনি কি ওইটা মানে রিবেটেবল প্রতিষ্ঠান না, মানে 15% বিক্রি করতেছেন না? প্র্যাকটিস করি। তো তাহলে তো আপনি যখন এই পারচেজ করলেন, ওই ভ্যাটটা যখন নিলেন, ওটা তো আপনার ক্লোজিং ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে, কারণ আপনি তো রিবেট পাচ্ছেন। হ্যাঁ, রিবেট পাচ্ছি। তখন ওনাকে এটা দেখালেও বোঝানো যাচ্ছে না যে স্যার আমার তো আগে ধরেন ক্লোজিং ব্যালেন্স ছিল 1 লাখ টাকা, আমি ওনার কাছ থেকে 15,000 ভ্যাট কাটছি, এটা আমার চলে গেছে 1,15,000 পেয়ে ফেলছি। আমরা তো সেবা প্রতিষ্ঠান, আমরা কি করি, আমরা মনে করেন যে টোটাল যে সেল হয়, হ্যাঁ সেবা প্রতিষ্ঠান টোটাল যে সেল হয় আর টোটাল যে পারচেজ করি, সেখানের মধ্যে মূসক 6.3 যারা দেয় তাদেরটা আমরা যেগুলা আমার উপকরণগুলো আমরা ক্রেডিট নেই। ক্রেডিট নিয়ে দেখা যাচ্ছে টোটাল পেয়েবল হয়ে গেছে, মনে করেন যে প্রথমে হচ্ছে 10 লাখ টাকা, আমি ক্রেডিট পাইছি মনে করেন 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপর পেয়েবল হয়। আবার আমি কি করি, উৎসকর্তন করি যাদের কাছ থেকে, তাদের কাছ থেকে মনে করেন 1 লাখ টাকার উৎসকর্তন করলাম, তাইলে টোটাল 5 লাখ, আর এই উৎসকর্তনের টোটাল 6 লাখ আমরা কি করি, ট্রেজারি করি। এভাবে কাজটা করি। এখন এটা ওই হাতে কলমে ধইরা বুঝাইতে হবে। আপনাকে যেটা জমা দিতেই হবে, এটা তো ভাই করতেই হবে, আর এটা তো আপনার হবে, এটা আপনি ভাই ওরে গিয়া দিবেন না, ওরে না আপনি ইয়া দিবেন কেমন, 6.3 কেমনে দিবেন? 6.6 দিতে হবে না তাকে, তারপর আবার ওরে চালান দিতে হবে না? 6.6 দিতে হবে, রাইট? ওরে চালানো তো দিতে হবে। সেবা আমদানি ক্ষেত্রে রোপসার একটা বসিল যে এটা নাকি হচ্ছে আপনার, আমরা যেটা করি আমরা পারচেজে দেখাই, আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাই। পারচেজের মধ্যে দিলে আমাদের রেয়াত আসে, আর হচ্ছে কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে যেহেতু এটা আমি জমা দিছি আমার হয়ে, যেহেতু উনি একটা বিদেশি কোম্পানি, এটা ট্রাভেল এজেন্ট, তাকে ট্রাভেল এজেন্টকে আমি ফি দেই, ট্রাভেল এজেন্টস কমিশন। তো কমিশনের ফিটা যে আমি জমা দিছি, আমি ভ্যাট, আমি এখানে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করি। কিন্তু রোপসার বইতে লিখছে সম্ভবত এটা আমাকে প্রথমে হচ্ছে গিয়ে রেভিনিউতে নিতে হবে, তারপরে দেন পারচেজে দেখাইতে হবে। এটা কি সঠিক কিনা আমি একটু জানতে চাচ্ছিলাম। প্রথমে কিসে নিতে হবে? উনি বলতেছে যে এটা আমার রেভিনিউতে অ্যাড করতে হবে, মানে আমার যে আমি যেখানে আমার সেলস দেখাই, সেলসে দেখাইতে হবে। রেভিনিউ কিভাবে হবে ভাই? মানে এটা সেলসে দেখাইতে হবে, এবং সেলস থেকে আপনার হচ্ছে পরে আমি আবার পারচেজ থেকে ক্রেডিট নিব।
আচ্ছা মানে ওই যে আমি বলি এটা পেঁচ ভাঙ্গি সেটা হচ্ছে আমার কথা হচ্ছে একবার বাড়বে একবার কমবে মানে আমার হ্যাঁ, ব্যালেন্সটা আমরা কমবে না। বাড়াইতেছি একটু কমাইতেছি। এখন উনি কিন্তু যেটা এই যদি বলে থাকে সেটাও কিন্তু বাড়তেছে কমতেছে কিন্তু আমরা যেটা হ্যাঁ, মনে এটা যে আপনি যেটা বলতেছেন ওই ডিক্রিজ অ্যাডজাস্টমেন্টে যেটা ইনক্রিজিং এটা দেওয়াটাই বেটার কারণ পারচেজ আর হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট শেষ। জি। এখন মনে করেন যে কোনো কারণে এইটা যদি মনে করেন ব্যাংক কেটে রাখতো, ব্যাংক কেটে রেখে আমাকে 6.6 দিত, তখন আমি কি করতাম? ইয়ে করতেন আপনি ডিক্রিজিং দিতেন আর ওখানে পারচেজ হইতো। আচ্ছা, তখনও আমি ডিক্রিজিং এ দেখাইতাম আর ইনক্রিজিং এ দেখাইতাম। হ্যাঁ কারণ আপনি তো তখন 6.6 দিত 6.6 আপনি রিসিভ করা মানে তো আপনার ডিক্রিজিং এ যাইতে হবে আপনার তো কেটে রাখছে। এইটা অন্য একটা প্রতিষ্ঠান ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেখাইছে কিন্তু ভ্যাট অফিস এটা অ্যালাউ করে না, বলে যে আপনি রং প্র্যাকটিসে আছেন। ইনক্রিজিং দেখাই না আগে মানে পারচেজ দেখাইছে না। হ্যাঁ, পারচেজে দেখাইছে আর ডিক্রিজিং করছে না, পারচেজে দেখায় নাই, সেই একটা ভুল করছে। তো ওই কেমনে হইতে তো একটা রং ঠিকই আছে মানে ওটা বাড়বে কমবে এরকম তো ইম্প্যাক্ট করতে মানে জিরো বানাইতে হবে তাহলে তো ক্রেডিট নিয়ে নিছে মানে ওই বুঝতে কমায় পারছি, বুঝতে পারছি। মানে মাথায় আমার সবচেয়ে সব কোনো কিছুর সলিউশন না হইলে ইনক্রিজিং আর ডিক্রিজিং মানে এটা খেয়াল রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ওই জায়গাটাতে চিন্তা করতে হবে সেবার ক্ষেত্রেটাই শুধু আমাদের ভিন্ন বাকিগুলো তো ওইটাই হয়। আমাদের আরেকটা সমস্যা হয়, আমরা যখন অনলাইন রিটার্ন করি তখন কিন্তু সেবা আমদানির কোনো অপশন নাই পারচেজের ক্ষেত্রে। ই রিটার্ন আপনারা কি 9.1 অনলাইন রিটার্নে সেবা আমদানির জন্য কোনো কোড নাই, ভাইয়া যার আপনারা কি অ্যাকাউন্ট পেয়েবলের লেজার মেনটেন করেন, ওই পার্টি ওয়াইজ লেজার মেনটেন করেন? কারণে করি। আপনি কি পেয়েবলের জন্য ইয়া দেন, জার্নাল দেন? হ্যাঁ, দেই তো। ওইটা একটু বলবেন কিভাবে দেন জাস্ট জানার জন্য। মানে কোনটার কথা বলতেছেন আপনি, পেবল জার্নাল? মানে সাপোজ আপনি যদি কাউকে একটা সেবা দেন তখন কি জার্নালটা দেন বা আমি পারচেজ তো করেন? আমি যদি সার্ভিস দিই কাউকে, তো সার্ভিস দিলে কি হয় নরমালি হচ্ছে গিয়ে সার্ভে রেভিনিউ ক্রেডিট আর হচ্ছে গিয়ে ব্যাংক অথবা ক্যাশ যেটা বলেন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল যেটাই বলেন ওটা ডেবিট। রাইট 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 এখানে যদি আপনার ব্যাড ট্যাক্সের ইস্যু থাকে তখন সরি ব্যাটারি ইস্যু থাকে তখন কি করেন, ব্যাড ডেবিট করেন বা ব্যাড কার্ড করেন? রেভিনিউ ক্রেডিট, ভ্যাট ক্রেডিট, তারপরে হচ্ছে গিয়ে ব্যাংক অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, এই তো। আর পারচেজের ক্ষেত্রে কি করেন ভাইয়া? পারচেজের ক্ষেত্রে পার্চেজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওই সেম উল্টা হবে। পারচেজ ডেবিট তারপরে বা এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট জি। যদি প্রভিশন রাখেন প্রভিশনটা ক্রেডিট, রাইট? আর যদি আপনার এখানে ব্যাটের ইস্যু আসে তখন কি করেন? ব্যাড ট্যাক্সের ইস্যু আসলে তখন কি করেন? টেক্সট তো হচ্ছে গিয়ে আপনার ওই যে তখন ভ্যাট তো ওটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা থাকে ওটা তো ভ্যাট থেকে কমে যাবে, তখন এটা ডেবিট হবে। রাইট, ডেবিট হবে। আর যদি আপনার পেয়েবল থাকে তাহলে ক্রেডিট হবে, রাইট? ভাই আপনারা ঠিক সেবা আছে। আমদানি করেন যে ওখানে তো পারচেস করেন এটা এইচএস কোড কি 0.37 না 037 এইটা আবার সেবা মানে করতে 9.1 এ যখন দেখান তখন 03 সেবা কোডটা দেখান না এইচএস কোড। না, এইচএস কোড তো সেবা কোড তো পাওয়া যায় না ওখানে। আমি মনে করেন ট্রাভেল এজেন্ট কমিশন দিছি বাইরে একটা কোম্পানিকে, Booking.com কে মনে করেন আমি একটা ফি দিছি, এটা আমি সেবা খাতে কোন খাতে দেখাবো? এইচএস কোড তো নাই। পণ্যের ক্ষেত্রে আছে সে এইচএস কোড, সেবার ক্ষেত্রে তো এইচএস কোড নাই, সেবার তো সার্ভিস কোড ওই তো সার্ভিস কোডটা আপনার আসে না ওখানে যে নাই। ট্রাভেল আপনার অনলাইন রিটার্নের মধ্যে সার্ভিস কোড নাই, সব সার্ভিস কোড নাই। আপনার যেগুলো আছে ওগুলাই শুধু কয়েকটা। মানে আপনার ওই ইয়ের সাথে সেবার সাথে মিলে পাওয়া যায় না না এরকম? আমি তখন আদার্সে দেখাই, আদার্স মিসেলেনিয়াসে দেখাই দিই। মানে আদার্স একটা আছে আচ্ছা। 099 মনে হয়, S099 সবাই দেখে। আদার্সে দেখাই দিচ্ছি, বাট এটা তো আসলে কারেক্ট প্র্যাকটিস না। এখন মনে করেন যে ওরা তো কিছু আমি নাই। তখন হ্যাঁ এইচএস কোডের অনেকগুলোতে লিমিটেশন আছে এটা আসলে বলে শেষ করা যাবে না। কাস্টম কোডটা যেরকম করে মেনটেন করে আমার পরে 9.1 এর কোডগুলো এরকম করে মেনটেন করে না, অনেক কোডই পাওয়া যায় না যেটা না কিন্তু কনসেপ্টটা ওকে থাকলেই হয়ে যাচ্ছে কারণ এটা তো আপনি এইচএস কোডের যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট থাকে কাস্টমে সেটার ইম্প্যাক্ট তো ব্যাটে হচ্ছে না কারণ আপনার রেট যদি ওকে থাকে আপনি তো বেশি বেনিফিট কম বেনিফিট নেওয়ার সুযোগ নাই কিন্তু কাস্টমের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই মানে যাচাই বাছাইয়ের জায়গায় আসতেছে।
কারণ আপনি মনে হুম। কোটি ক্লিয়ার হয়েছে কিন্তু আপনি 10%ই রাখছেন, 15%ই রাখছেন। ইমপ্যাক্ট তো টোটাল ইনসিডেন্ট তো সেম। আসলে বস এই রিটার্ন গুলা ইন্ডাস্ট্রি বেস করা উচিত, মানে আমাদের রিটার্ন গুলো সব একটা ইউনিক ফরম্যাটে করছে তো, এখন ইন্ডাস্ট্রি বেস বা ইন্ডাস্ট্রি বেস হলে দেন সমস্যা নেই। যেমন আমাদের দেশে তো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তো কিন্তু ভাই এটা সবার ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। কারণ অনেক তো ক্যাটাগরি যদি আপনি চিন্তা করেন, ব্যাটারির কারণে তো ব্যাটারি ফিল্ডটা বা কার্যক্রমটা অনেক বেশি। কারণ আপনি যদি ক্যাটাগরাইজ করেন অনেক পাবেন। তো সেই হিসেবে আপনি দেখবেন তখন আবার ফর্ম খুঁজতেই অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি সেটাই। কোনটা আবার অডিটে পড়লে তাদের তো হয়রানি আছেই, তারা আমাদের কোনো কিছুই মানবে না, তারা বলবে আপনার ক্যালকুলেশন মানি না, এটা সেটা হাবেই যাবে দুনিয়ার ভুংচুং। এটা তো আপনি রিবেট নেন, এটা হবেই। কারণ যেহেতু সরকারের যেন, কিন্তু যারা রিবেট নেয় না তাদের ক্ষেত্রে একটু অন্যরকম। রিবেটের ক্ষেত্রে তো যাচাই বাছাই চলে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং এ যান বাইর করে ফেলে। তারপরে তো বস মনে করেন যে আপনি সারা বছর হিসাব নিকাশ করার পরে একটা হিসাব নিকাশ দিলেন, দেওয়ার পরে তারা যখন এটা অডিট করার পরে দেখেন মনে করেন আপনার কাছে 20-22 কোটি টাকার একটা ভ্যাট অডিট বা ট্যাক্সের অডিট দাবি করলো, তাহলে সারা বছর আপনি যে ভ্যাট ট্যাক্স দিলেন কিসের জন্য দিলেন? ব্যাপারটা এরকম না? ভাই আপনি যে সেবাটা আমদানি করেন ওটা ফার্স্ট শিডিউল বা থার্ড শিডিউল এগুলাতে আছে বা পাইছেন? এটা চেক করিনি। না, এটা মানে ফার্স্ট ফার্স্ট শিডিউল শিডিউল থাকবে না। তাহলে রিডিউস রেট থার্ড শিডিউলে তো দেখতে পারেন, ওখানে হয়তো বা একটা সমাধান সেগুলো তো পাবেন। এক্সামটেড, তো ওখানে তো আর থাকবে না। না মনে করেন আমার সেবাগুলো কি হয়, আমার মনে করেন যে আমি একটা হোটেল ইন্ডাস্ট্রি, আমার এখানে বিভিন্ন লাইসেন্স ফি আছে, বিভিন্ন অপারেটরের লাইসেন্স ফি দিতে হয়, তাকে ব্র্যান্ডিং ফি দিতে হয়, তার ট্রাভেল এজেন্ট কমিশন দিতে হয়, তারপরে বিভিন্ন আপনার ধরনের সেবার ক্ষেত্রে কয়েকটা ছাড়া কিন্তু প্রায় সবগুলোই হচ্ছে 15%। আর মানে আদার্স যদি কোনো সেবা আইডেন্টিফাই করা না যায়, সেইগুলোও কিন্তু 15%। মানে 43 বা 44 যে এই জিনিসগুলো আছে, তো আফটার অল 50% হয়ে গেলে সেফ জোনে আরকি। ওটাই না, চেষ্টা করতেছি কিন্তু ওই যে মানে মাঝে মাঝে গিয়ে দেখা যাচ্ছে এগুলো আসলে খুব ঝামেলা করে। ওকে জিয়ল ভাই, কালকে কথা হবে। আজকে আমরা ব্যাটের প্রচুর আলোচনা করে ফেলছি। ব্যাটের ক্লাস ইনশাআল্লাহ হবে পরবর্তী, আশা করি ইনশাআল্লাহ। আর সবাই কন্ট্রিবিউট। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে এইটুকু। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।